আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আ বেশ আবারও কয়েকটা সেশন গ্যাপ যাওয়ার পরে আবার শুরু করলাম। তবে এবার একটু ভিন্নভাবে শুরু করতে হচ্ছে। এবং I think this will be some fruitful ones. সেটা হচ্ছে যে এইবার হচ্ছে একদম এক্সামকে সামনে রেখে এক্সাম বেসড একটা প্রিপারেশন যেখানে সাইকিয়াট্রি রিলেটেড রিটেন এবং ভাইবাটা কভার করার চেষ্টা করা হবে। তো আমার কাছে কিছু কোয়েশ্চেন এসেছে যারা বিভিন্ন স্টুডেন্ট যারা আছেন, যারা সামনে পরীক্ষার্থী তারা কিছু কোয়েশ্চেন হয়তো জমা দিয়েছেন এক্সেসে। তার থেকে তারা কালেক্ট করে একটা আ আ কোয়েশ্চেন ব্যাংকের মতো করেছেন। তো সেখান থেকে আমি মূলত সেই কোয়েশ্চেন গুলোরই জবাব দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে আ আ আমাকে নক করতে পারেন সেগুলো ক্ষেত্রে বা পরবর্তী সেশন গুলোতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো এখানে যে কোয়েশ্চেন ব্যাংকটি আছে এটি বেশ মোটামুটি সাইকিয়াট্রির সমস্ত কিছুই কভার করার চেষ্টা করা হয়েছে। অলমোস্ট সবগুলো টপিকস। তো এগুলো তো একটা সেশনে আলোচনা করা সম্ভব না। আমাদের হয়তো কয়েকটা সেশন লাগবে। ৩ থেকে ৪ টা সেশন লাগতে পারে। তারপরেও আ আমার যদি কোনো সমস্যা থাকে আপনারা এক্সেস কে জানালে ডেফিনিটলি সেই কোয়েশ্চেন গুলো আমার কাছে চলে আসবে। আমি সেগুলোকে পরবর্তীতে আরো ডিসকাশন করতে পারব। অর্থাৎ যে কোয়েশ্চেন গুলো এখানে আছে এরপরেও যদি আপনারা মনে করেন বা আপনাদের কাছে আরো কোনো কোয়েশ্চেন এসে থাকে, সেগুলো আপনারা এক্সেস কে জানাবেন এবং সেই তাদের মাধ্যমে আমিও জানবো এবং পরবর্তী সেগুলো ডিসকাস করব। আর আজকে যেই কোয়েশ্চেন গুলো আমি যেই আম টপিকস যেগুলো আমাকে পাঠানো হয়েছে, সেইগুলো আমি আ আইটেম বাই আইটেম ধরে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব এবং সেখানে যদি আপনাদের কোনো বুঝতে অস্পষ্টতা থাকে, সেগুলো আমাকে জানানোর চেষ্টা করবেন। তো শুরু করছি। আমাকে যেই সিনারিওটা দেওয়া হয়েছে ১ম হচ্ছে একটা হচ্ছে যে সাইকিয়াট্রি ভাইবা এবং সেই ক্ষেত্রে প্রথমত ২ টো আ টপিককে বেশি গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডিপ্রেশন এবং একটা হচ্ছে সিজোফ্রেনিয়া। এবং তারপরেও আ আরো অনেকগুলো যেসব আমাদের সাইকিয়াট্রি টপিকস আছে সেগুলোকে রিটেন বা অন্যান্য সিনারিও হিসেবে আলোচনা দেওয়া হয়েছে। আমি সেগুলোতেও ভবিষ্যতে হয়তো যাব। ১ম এই ডিপ্রেশনের ব্যাপারে আসি। সেখানে ১ম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফিচারস অফ ডিপ্রেশন। এখন ডিপ্রেশনের ফিচারস কি, কি? অর্থাৎ আ ফিচারস বলতে আমরা তো ক্লিনিক্যাল ফিচারসই বুঝবো। তো সেটাই আলোচনা করছি। ডিপ্রেশনের যদি আমরা ক্লিনিক্যাল ফিচার গুলি আলোচনা করি, আ প্রথমত হচ্ছে আমরা আ সাধারণত আমরা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার দিকেই যাব। ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া এবং সেখানেই আসবে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া বলতে আমাদের এখন প্রথমত আমি এইটার সাথে একটু রিলেভেন্ট টপিকসটা আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিপ্রেশন। এখন হচ্ছে ফিচারস অফ ডিপ্রেশন কথাটা আ আ এটা একটু আ মানে ক্লিনিক্যাল টার্মস এ একটু লেম হয়ে গেছে আসলে। তো আ জিনিসটা হওয়া উচিত ছিল যে ফিচারস অফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ফিচারস অফ পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ফিচারস অফ ডিপ্রেসিভ ডিসঅর্ডারস। এখন ডিপ্রেশন বিষয়টা কিন্তু মানে অর অথবা আরো যদি একটু সহজ ক্লিনিক্যালি বলা যেতে পারে ফিচারস অফ ক্লিনিক্যাল ডিপ্রেশন। এমনিতে ডিপ্রেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা কিন্তু সবসময় যে ক্লিনিক্যাল হবে তেমন কিন্তু নাও হতে পারে। এ ঠিক আছে? তো আমরা সচরাচর আসলে যেই জিনিসটা তারপরেও আমরা মানে এখানে যেটা বোঝানো হয়েছে ক্লিনিক্যাল ডিপ্রেশনকেই বোঝানো হয়েছে ফিচারস অফ ডিপ্রেশন বলতে। তো এখন আমাদের এখানে একটু জাস্ট রিলেভেন্ট বলেই আমি একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা সবসময় একটু মিলিয়ে ফেলার চেষ্টা করি। একটা হচ্ছে নরমাল স্যাডনেস, আরেকটা হচ্ছে ডিপ্রেশন অর ক্লিনিক্যাল ডিপ্রেশন। এখন স্যাডনেস বা নরমাল স্যাডনেস হচ্ছে দুঃখ। এখন এই নরমাল স্যাডনেস কিন্তু যেকোনো কিছুতেই হতে পারে। আজকে আমার কলিগের সাথে ঝগড়া হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, আমার রেজাল্ট খারাপ হয়েছে, হ্যাঁ? বা আজকে বস আমাকে ঝাড়ি দিয়েছে, টিচার দুর্ব্যবহার করেছে বা রাস্তায় যাওয়ার সময় আমাকে বেশ কিছু আ আ পাশ দিয়ে ব্যাড কমেন্টস করেছে। যেকোনো আমাদের ডেইলি লাইফ রিলেটেড যেকোনো ইস্যুতে আমাদের কিন্তু মন খারাপ হতে পারে। এগুলো ছাড়াও কিন্তু আমাদের সবসময় কিন্তু আমাদের মন যে সবসময় প্রফুল্ল হাসিখুশি থাকে তা কিন্তু না। ইভেন আমি অনেক জাতীয় বা আন্তর্জাতিক অনেক ব্যাপারেও কিন্তু আমি আমার মন খারাপ হতে পারে। এই যে সাধারণ মন খারাপ বা দুঃখ পাওয়া আর ডিপ্রেশনের মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে সাধারণ মন খারাপটা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয় না।
ঠিক আছে? কিন্তু ডিপ্রেশন এটি একটু দীর্ঘস্থায়ী হবে। অন্তত আমাদের যে ক্লিনিক্যাল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটি যদি আমরা ডায়াগনোজ করতে চাই আমাদেরকে মিনিমাম ২ সপ্তাহ লাগবে। অর্থাৎ মিনিমাম 14 ডেজ লাগবে বা এই ডিপ্রেশনটাকে ডায়াগনোজ করার জন্য। অর্থাৎ তার কম যদি হয় তাহলে আমি হয়তো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে পারবো না, বা কোন এছাড়া যেগুলো পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটার জন্য ডিউরেশন হওয়া লাগবে অন্তত ২ বছর। ঠিক আছে? তো সুতরাং দেখা যাচ্ছে যে একটু, আর এমনিতে আমাদের নরমাল দুঃখ ভারাক্রান্ত মন কয়দিন থাকে? যতই দুঃখই হয় না কেন ১ দিন ২ দিন বা ৩ দিন। ঠিক আছে? এর মধ্যেই কিন্তু সাধারণত দেখা যায় আবার সেগুলো রিজলভ করে যায়। আমরা আবার স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিক। বা ইভেন এটা কয়েক ঘন্টাও হতে পারে যে আজকে আমার বস বকা দিয়েছে, খারাপ হয়েছে, মন খারাপ বেশ কয়েক ঘন্টা। হয়তো অফিস থেকে ফেরার পরে খুব খারাপ লাগছে। রাত্রে ঘুমিয়েছি, সকালবেলা উঠে আর অতটা খারাপ নেই, স্বাভাবিক কাজকর্ম করতে পারছি। ঠিক আছে? বা বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, খুবই কষ্ট, সারাদিন বিছানায় কান্নাকাটি করেছে, রাত্রে বয়ফ্রেন্ড যখন সরি বলল, সব স্বাভাবিক হয়ে গেল। তো এখন এই জিনিসগুলো যে স্যাডনেস আর ডিপ্রেশনটা কিন্তু খেয়াল করেন এখানে একটু লাস্টিং হচ্ছে। আমরা বলি পারভাসিভ, পারসিস্টেন্ট অ্যান্ড প্রিডমিনেন্ট মুড। এটা হচ্ছে তখনই আমরা বলবো যেটা যে আমরা যখন একটা ক্লিনিক্যাল ডিপ্রেশনকে আইডেন্টিফাই করি তখন কিন্তু কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হয়। একটা হচ্ছে পারভাসিভনেস, পারসিস্টেন্স অ্যান্ড প্রিডমিনেন্স। সাথে আরো দুটা জিনিস দেখি। একটা হচ্ছে ডায়নাল ভেরিয়েশন, আরেকটা হচ্ছে মুড রিঅ্যাক্টিভিটি। এখন সেই কথাগুলো আলোচনা করলে আমার ধারণা আপনারা অনেকটা বুঝতে পারবেন। কারণ ডিপ্রেশন একটা ওয়াইডলি ডিসকাস টপিক। ডিপ্রেশন যেহেতু এখন এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এর মধ্যে কিন্তু অনেকগুলোকে ওভাররেট করা হচ্ছে, আবার অনেকগুলোকে আন্ডাররেট করা হচ্ছে। তো আমার মনে হয় একটা ক্লিয়ার ধারণা সবার থাকা উচিত। পারভাসিভনেস তাহলে কি জিনিস? পারভাসিভনেস হচ্ছে, আর পারসিস্টেন্সি বা কি, আর একটা হচ্ছে প্রিডমিনেন্সি বা পারভাসিভনেসটা হচ্ছে যেটা সব জায়গাতে, যে আমার ঘরে মন খারাপ, বাইরে বের হলেই ভালো লাগছে। এটা কিন্তু আসলে ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্রাইটেরিয়া না। ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্রাইটেরিয়া হবে তাকে ঘরে বাইরে সব জায়গাতেই মন খারাপ হতে হবে। অফিসেও মন খারাপ, ঘরেও মন খারাপ, বাইরেও মন খারাপ। তখনই আমরা এটাকে ক্লিনিক্যাল ডিপ্রেশনের দিকে নিতে পারবো। কিন্তু নরমাল স্যাডনেস দেখা গেল যে ঘরে মায়ের সাথে ঝগড়া, ঘরের মধ্যে সমস্যা, ঘর থেকে বের হলেই আর কোনো সমস্যা নাই। সেটা কিন্তু আসলে এটা সিচুয়েশনাল আমরা বলবো, সেটা কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্রাইটেরিয়াতে যাবে না। যেমন পারসিস্টেন্স, ওই যে বললাম যে একটা লম্বা সময় ধরে হতে হবে, মিনিমাম ২ সপ্তাহ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এর ক্ষেত্রে। পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার ক্ষেত্রে ইট টেকস 2 ইয়ার্স অর মোর। তো তার মানে ২ সপ্তাহ বললেও ২ সপ্তাহ হচ্ছে মিনিমাম। তার মানে কি এটা ফিউ মান্থস হতে পারে, ইভেন 1 ইয়ার হতে পারে। ঠিক আছে? আরো বেশিও হতে পারে। এরপরে আছে প্রিডমিনেন্স, অর্থাৎ এখন যার ডিপ্রেশন তার কি দিন ২৪ ঘন্টাই ডিপ্রেশন থাকে, বা আমাদের অনুভূতির মধ্যে কি শুধু ডিপ্রেশনই থাকবে? আসলে তা না। একটা ডিপ্রেসড মানুষও কিন্তু তার মধ্যে অন্য ইমোশনস গুলো আসতে পারে। আমাদের অন্য ইমোশনস কি? মন খারাপের পাশাপাশি আমাদের রাগ হতে পারে, জেদ হতে পারে। হ্যাঁ, এগুলো নেগেটিভ ইমোশনস। এছাড়াও তো আমাদের মনটা ভালো লাগতে পারে, আমাদের কিছুটা ইউফোরিয়াও থাকতে পারে, আমাদের কিছুটা মনটা ফুর্তিও ভাবও আসতে পারে, বা ফুর্তিও না, ডিপ্রেস না, স্বাভাবিক অবস্থা যেটাকে আমরা বলি ইউথাইমিয়া, সেটাও কিন্তু থাকতে পারে। কিন্তু একটা ক্লিনিক্যাল ডিপ্রেশনের পেশেন্টের বা যার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে তার হচ্ছে এই সমস্ত ইমোশনস গুলির মধ্যে প্রিডমিনেন্ট ইমোশন বা প্রিডমিনেন্ট মুডটা হবে ডিপ্রেশন। ঠিক আছে? অর্থাৎ তার মধ্যে হয়তো দিনরাত ২৪ ঘন্টার মধ্যে, হ্যাঁ, হয়তো কিছু, কিছু সময় বা কখনো, কখনো তার মনটা একটু ভালো লাগতে পারে। তার মনের মধ্যে কিছুটা বা হাসি খুশি ভাব আসতে পারে। হ্যাঁ? হয়তো বন্ধুর সাথে গল্পগুজব করছে। কিছুক্ষণের জন্য তার মনটা ভালো হলো। কিন্তু তারপরেই আবার মন খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ তার যেই মুডের যে অবস্থা, এই ভালো খারাপের মধ্যে বিষণ্ণতা বা হাসি খুশি ভাব বা স্বাভাবিক অবস্থার মধ্যে আসলে বিষণ্ণতাটাই প্রিডমিনেন্ট হবে। ওইটাই বেশিরভাগ সময় থাকবে। ওইটাই আসলে অন্যগুলোর উপর প্রভাব বিস্তার করবে। তার মানে তার ইমোশনের মধ্যে সবচাইতে প্রভাব বিস্তারকারী হবে আসলে ডিপ্রেশনটাই। আর দুটো জিনিস, সেটা হচ্ছে, একটা জিনিস বললাম, এটা হচ্ছে ডায়নাল ভেরিয়েশন, আর একটা হচ্ছে মুড রিঅ্যাক্টিভিটি। এখন সাধারণত কিন্তু ওই যে নরমাল স্যাডনেস, ওই যে বললাম আজকে বস ঝাড়ি দিয়েছে, আবার পরের দিন সকালে যখন বস আবার এটার জন্য একটু সরি বললো বা অন্যভাবে এটা কম্পেনসেট করার চেষ্টা করলো, আমরা কিন্তু খুশি হয়ে যাই। বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি হয়েছে, মন খারাপ হয়েছে, বয়ফ্রেন্ড সরি বলেছে, ঠিক হয়ে গেছে। তো সেই জায়গায় কিন্তু এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি, বা আমি মন খারাপ এই মুহূর্তে বেশ ভালো একটা সংবাদ শুনলাম। হ্যাঁ?
আমার দেখা গেল মনটা ভালো হয়ে গেল। অর্থাৎ মুড রিঅ্যাক্টিভিটি মানে হচ্ছে যে আমাদেরকে পজিটিভ বা নেগেটিভ যে কোনো নিউজের প্রতি আমাদের মনটাকে রিয়্যাক্ট করা। এখন একটা ডিপ্রেসড পেশেন্ট, সাধারণত ক্লিনিক্যাল ডিপ্রেশন যেগুলো, সেগুলোতে দেখা যায় যে সাধারণত মুড রিঅ্যাক্টিভিটিটা, যেগুলো খুব সিভিয়ার ডিপ্রেশন, মুড রিঅ্যাক্টিভিটিটা অ্যাবসেন্ট থাকে। অর্থাৎ এতই ডিপ্রেস থাকে যে এর মধ্যে অনেক সুখের সংবাদ বা অনেক ভালো কোনো নিউজেও তাদের মুডের মধ্যে কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ সে ডিপ্রেস তো ডিপ্রেসডই আছে, আর কোনো ভালো লাগে না। বা আবার এট দ্য সেম টাইম খুব খারাপ নিউজ, তাতেও তেমন প্রতিক্রিয়া দেখা যায় না, তাদের মন ওই খারাপ খারাপই। হ্যাঁ, যে এর মধ্যে কোনো সুসংবাদ বা দুঃসংবাদে তার যে মানসিক অবস্থা তার আর তেমন কোনো পরিবর্তন হয় না। এটাকে বলে ল্যাক অফ মুড রিঅ্যাক্টিভিটি। আর একটা জিনিস বললাম যে ডায়নাল ভেরিয়েশন। ডায়নাল ভেরিয়েশনটা হচ্ছে সাধারণত ডিপ্রেশন, যেটা ক্লিনিক্যাল ডিপ্রেশন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে দিনে বা রাতে এর মধ্যে একটা তারতম্য থাকে। সচরাচর দেখা যায় যে সকালের দিকে ডিপ্রেশনটা বেশি থাকে, মুডটা আমরা সাধারণত অনেক পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনার কি সবসময় মুড একই রকম থাকে, তারা বলে যে না, একটু চেঞ্জ হয়। তো কখন? সাধারণত ক্লিনিক্যাল ডিপ্রেশনের পেশেন্টরা বলবে যে তাদের আসলে সকালে ঘুম থেকে ওঠার পরেই সবচেয়ে খারাপ লাগে। এরপরে যখন আস্তে আস্তে দিনটি প্রোগ্রেস করতে থাকে, দুপুর বিকেল সন্ধ্যার দিকে আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক বা কিছুটা ভালো লাগে। এই যে দিনে রাত্রের মধ্যে তার মুডের যে তারতম্য, এটাই হচ্ছে ডায়নাল ভেরিয়েশন। এখন খেয়াল করে দেখেন, এই যে এতগুলো ব্যাপার, যে এটা বেশ একটা লম্বা সময় ধরে পারসিস্ট করবে এবং এটা ঘরে বাইরে সব জায়গাতেই থাকবে এই মন খারাপটা, এবং তার মন খারাপটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেবে তার অন্যান্য ইমোশনস গুলোর উপরে, এবং এটি দিনে রাত্রের মধ্যে এই মন খারাপের তারতম্য ঘটবে, সাধারণত সকালের দিকে বেশি হয়। এবং ল্যাক অফ মুড রিঅ্যাক্টিভিটি, যে আসলে এটি অন্য কোনো ঘটনা বা অন্য কোনো পজিটিভ বা নেগেটিভ ঘটনা দিয়ে তার এই মন খারাপটা প্রভাবিত হবে না, মন খারাপই থাকবে। এইগুলি হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশন। আর যেটা নর্মাল স্যাডনেস, তাতে কিন্তু এই জিনিসগুলো থাকবে না। অর্থাৎ সেটা কিছু সময় বা কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য কিছুটা বিষণ্ণতা বা মন খারাপ, যেটি দীর্ঘমেয়াদী হবে না, যেটি সব জায়গায় বিস্তার করবে না, এবং যেটার ওইরকম দিনে রাতের তারতম্য থাকবে না, এবং যেটার মধ্যে মুড রিঅ্যাক্টিভিটি থাকবে। সে যদি ভালো সংবাদ শুনে তাহলে হয়তো তার মনটা ভালো হয়ে যাবে। এটাই হচ্ছে সাধারণত নরমাল স্যাডনেস আর ডিপ্রেশনের মধ্যে পার্থক্য। এটা আমি জাস্ট এটা দিয়ে শুরু করলাম। এখন তাহলে ফিচার্স অফ ডিপ্রেশন, তাহলে এই যে অনেকগুলো কথা বললাম গ্রসলি, এবার আমি একটু ক্যাটাগরিক্যালি আসি যে একটা ডিপ্রেশনের ফিচার্স গুলো কি কি। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে প্রথমত হচ্ছে যে আমরা যখন একটা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলবো বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলবো, দুটো ফিচারের মধ্যে একটা থাকতেই হবে। একটা হচ্ছে লো মুড আর একটা হচ্ছে অ্যানহিডোনিয়া। এই দুটার যে কোনো একটা। এখন লো মুড কি? ওই যে মন খারাপ, সহজ কথা, মুডটা লো। হ্যাঁ, অর্থাৎ, এবং এটা দেখা যাচ্ছে দিনের বেশিরভাগ সময় মন খারাপ, এবং এটা শুধুমাত্র নিজেই বলছে না, এটা অন্যরাও খেয়াল করবে যে আসলে ও একটু গ্লুমি, একটু কেমন যেন মনমরা হয়ে গেছে। শুধু নিজে বললেই হবে তা না, বাকিরাও এটা নোটিস করবে। তবে করতেই হবে এমন না, অনেকে আছে যে বাইরে খুব হাসি মুখ বজায় রাখে কিন্তু আসলে ভিতরে খুব কষ্ট, বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ডিপ্রেসড পেশেন্টকে তার পরিবার সদস্যরা, কলিগসরা, তার ম্যাটসরা সবাই বলতে পারে যে আসলে সে একটু ডিফারেন্ট হয়ে গেছে। এরপরে আর হচ্ছে অ্যানহিডোনিয়া। অ্যানহিডোনিয়া মানে হচ্ছে আমরা এটাকে যদি সহজভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এটি হচ্ছে ল্যাক অফ প্লেজার ইন দ্য অ্যাক্টিভিটিস in which he or she got pleasure in past. অর্থাৎ অতীতে যে সমস্ত কাজকর্মে তিনি আনন্দ পেতেন, সেই সমস্ত কাজে এখন আনন্দ পাচ্ছেন না। সেটা কি ধরনের? সেটাই হচ্ছে অ্যানহিডোনিয়া। তাহলে সেটা কি ধরনের? যেমন আগে গান শুনলে ভালো লাগতো, টিভি দেখতে ভালো লাগতো, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিতে ভালো লাগতো, মোবাইলে গেমস খেলতে ভালো লাগতো। এখন সেই সব কাজে এখন আর আনন্দ পাচ্ছেন না। এই যে অতীতে যে সমস্ত কাজে উনি আনন্দ পেতেন, কিন্তু এখন এগুলোতে কোনো আনন্দ নেই। এটাকেই বলা হয় অ্যানহেডোনিয়া। অর্থাৎ এখন সুতরাং আমরা যখন কাউকে একটা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলবো, এই দুটোর একটা কিন্তু থাকতে হবে। একটা হচ্ছে লো মুড আর একটা হচ্ছে অ্যানহেডোনিয়া। দুটোই থাকতে পারে, সাধারণত যেগুলো সিভিয়ার ডিপ্রেশন তাদের দুটোই থাকে। কিন্তু যদি অন্তত ক্লিনিক্যাল ডিপ্রেশন যত মাইল্ডই হোক না কেন, এই দুটোর একটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? এরপরে আসবে
আহ, আহ, এবার আসবে হচ্ছে যে অ্যাপেটাইট, অর্থাৎ অ্যাপেটাইট বাড়তেও পারে কমতেও পারে, অ্যাপেটাইট একটা চেঞ্জ হতে পারে। সাধারণত দেখা যায় যে ডিপ্রেশনে অ্যাপেটাইট কমে যায়। এটাও নির্ভর করে কারো কারো ব্যক্তিত্বের উপরে। কেউ কেউ দেখা যাচ্ছে ডিপ্রেশনে পড়েছে, খাওয়া দাওয়া একদম বন্ধ। আবার কারো কারো দেখা যায় যে আবার কিছু কিছু ভ্যারাইটিস ডিপ্রেশন আছে, আপনার খাওয়া দাওয়া অনেক বেড়ে যায়, প্রচুর খায়, একদম লাগামহীন খাওয়ায়, অনেক ওয়েট গেইন করে ফেলে। তাদের কাছে মনে হয় যে খাওয়াটা কিছুটা খেলে একটু ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো তার মানে এই অ্যাপেটাইট বাড়া কমার সাথে ওজনেরও বৃদ্ধি কম হতে পারে, কিন্তু আমরা তখনই ওইটাকে সিগনিফিকেন্ট বলবো। সেটা হচ্ছে আমরা সিগনিফিকেন্ট বলবো যখন সেটা 5% বডি ওয়েট চেঞ্জ হবে 1 মাসের মধ্যে, তখন আমরা সেটাকে বলতে পারবো যে তার সিগনিফিকেন্ট ওয়েট লস অর গেইন হয়েছে। অর্থাৎ যদি 1 মাসে তার 5%, একজন যদি 60 কেজির মানুষ হয়, তাহলে তার 5% হচ্ছে 3 কেজি। তো 3 কেজি অ্যাটলিস্ট বাড়বে বা কমবে, তাহলে আমরা বলতে পারবো 1 মাসের মধ্যে বলতে পারবো ইয়েস ইট সিগনিফিকেন্ট ওয়েট লস। তারপর হচ্ছে ঘুমের সমস্যা হতে পারে, ইনসমনিয়া হতে পারে, অথবা কারো কারো হাইপারসমনোলেন্স হয়। অর্থাৎ দেখা গেল বেশিরভাগ আমরা দেখা যাচ্ছে ইনসমনিয়া, এবং কারো কারো ক্ষেত্রে হাইপারসমনোলেন্স, বেশি ঘুম, সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় ঘুমাচ্ছে, ঠিক আছে। আবার কারো কারো ইনসমনিয়া হতে পারে। ইনসমনিয়াটা আবার কয়েক রকমের। একটা হচ্ছে ইনিশিয়াল ইনসমনিয়া, অর্থাৎ ঘুম আসতে দেরি হচ্ছে। আরেকটা হচ্ছে মিডল ইনসমনিয়া, যে ঘুম আসতে দেরি হয় না, সাথে ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমটা মাঝখানে মাঝখানে ভেঙে যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে টার্মিনাল ইনসমনিয়া, সেটা হচ্ছে ঘুম হলো কিন্তু অনেক, সে যে সময় সচরাচর উঠে তার থেকে 2 থেকে 3 ঘন্টা আগে ঘুম ভেঙে যাবে, আর সে ঘুমাতে যেতে পারবে না, আর ঘুম আসবে না। এটা হচ্ছে টার্মিনাল ইনসমনিয়া। এই ধরনের সবগুলি কিন্তু ডিপ্রেশন হতে পারে। তবে ইউজুয়ালি ক্লিনিক্যাল ডিপ্রেশন বলতে আমরা যেটা বুঝি, তাতে টার্মিনাল ইনসমনিয়াটাই বেশি দেখা যায়। অর্থাৎ তাদের ঘুমটা স্বাভাবিক সময়, যে সময় ঘুম ভাঙার কথা তার চেয়ে আর অনেক আগেই ঘুম ভেঙে যায়, এবং আর তারা ঘুমোতে যেতে পারেন না। তারপরে আসতে পারে আরেকটা সিমটম, সেটা হচ্ছে সাইকোমোটর এজিটেশন অর রিটার্ডেশন। সাইকোমোটর মানে কি? সাইক মানে মন, আর মোটর মানে আমরা বলবো শরীর। তো মনোদৈহিক উত্তেজনা বা একদম অবদমন বা একদম রিটার্ডেশন মানে ওখানে একদম মন্থরতা। অর্থাৎ এদের মনও অনেক নিশ্চল হয়ে যায়। আমরা একটা ডিপ্রেশন দেখা যাচ্ছে, আমরা একটা ডিপ্রেশন কল্পনা করলে কি করি, যে সে একদম ঝিমিয়ে আছে, একদম ঝুঁকে আছে, কোনো কাজ করছে না, সারাদিন হয়তো শুয়ে আছে। তাকে যদি এই প্রশ্ন করা হয় অনেকগুলো, সে 10টা প্রশ্ন করলে হয়তো একটা প্রশ্নের বা 2টা প্রশ্ন উত্তর দিচ্ছে। একটা প্রশ্ন করলে উত্তর দিতে অনেক সময় নিচ্ছে। তার মুখের মধ্যে, আমাদের স্বাভাবিক একটা মানুষ যখন কথা বলে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন অনেক চেঞ্জ হয়, কিন্তু একটা ডিপ্রেশনে সবসময় যেমন একটা গ্লুমি লুকটা মুখের মধ্যে একদম ছাপ মেরে বসে আছে, চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, আমরা এটা ডিপ্রেসিভ ফেসিস বলি। হ্যাঁ, তাদের দেখা গেল যে সবসময় মাথা নিচু করে, চোখ নিচের দিকে তাকিয়ে, ঘাড় ঝুঁকে আছে। এবং একটা মানুষ, আমরা যখন কথা বলি কিছু করি, সবসময় কিন্তু আমাদের বডিতে এক ধরনের চেঞ্জ হচ্ছে, আমাদের পশ্চার চেঞ্জ হচ্ছে। কিন্তু একটা ডিপ্রেশন যদি সাইকোমোটর রিটার্ডেশন হতে পারে, অর্থাৎ সবকিছুতে রিটার্ডেশন, তার বডির পশ্চারে চেঞ্জ কম হচ্ছে, বডি মুভমেন্ট কম হচ্ছে, যখন হাঁটছে খুব ধীরে ধীরে হাঁটছে, মনে হচ্ছে খুব অনিচ্ছায় খুব ইয়াতে হাঁটছে। অথবা প্লাস হচ্ছে, এবং এটা যেমন হচ্ছে মোটর চেঞ্জ, সাইকিক চেঞ্জও, যেমন সে চিন্তা করতে খুব ডিফিকাল্ট, খুব স্লো চিন্তা করছে, যার কারণে দেখলো অনেকগুলো প্রশ্ন করলে চটপট উত্তর দিচ্ছে না, ধীরে ধীরে উত্তর দিচ্ছে, এক একটা উত্তর দেওয়ার সময় অনেক সময় নিচ্ছে। অর্থাৎ সাইকিক স্লোনেস এন্ড মোটর স্লোনেস দুটোই হচ্ছে ডেভেলপ করবে। এটা হতে পারে সাইকোমোটর রিটার্ডেশন। অন্যটাও হতে পারে, সাইকোমোটর এজিটেশনও হতে পারে, কিন্তু সেটা হচ্ছে যে খুব অস্থির হয়ে যায়, মানে মনের মধ্যে একটা অশান্তি, অশান্তির কারণে এক ধরনের অস্থিরতা, ছটফট, কোনো কিছুতে শান্তি পাচ্ছে না, বসছে দাঁড়াচ্ছে, মানে অস্থির একদম, মানে সে খুব রেস্টলেস, এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। এরপরে আসে ফ্যাটিক অর লস অফ এনার্জি, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রায়ই তারা কমপ্লেন করে থাকে যে শরীর দুর্বল, শরীর চলে না, শরীরের মধ্যে এনার্জি নাই একদম। এছাড়া আরো থাকে যেমন প্রচুর গিল্টি ফিলিংস থাকে, অপরাধ বা অনুশোচনা। হ্যাঁ, তারপরে থাকে যেমন গিল্টি ফিলিংস থাকে এবং ওয়ার্ডলেসনেস থাকে, নিজেকে মূল্যহীন ভাবা, তাদের কনফিডেন্স অনেক কমে যায়, ল্যাক অফ কনফিডেন্স। আরেকটা থাকে হচ্ছে
তাদের ইনডিসাইসিভনেস থাকে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে সবসময় দেখা যায় যে তাদের একদম সমস্যা হচ্ছে। যে কোনো একটা কিছু বললে যেটা কি করবে কিনা সে চটপট তো দিতে পারে না, হ্যাঁ বা না, মানে একটু কনফিউজড হয়ে যাচ্ছে। ডিফিকাল্টি ইন দ্য ডিসিশন মেকিং, ইনডিসাইসিভনেস, এবং তাদের কনসেন্ট্রেশনেও প্রবলেম হয়, অর্থাৎ ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন, কোনো একটা কিছু যে মনোযোগ দিতে পারবে সেক্ষেত্রে সমস্যা হয়। এবং যেহেতু মনোযোগ দিতে পারে না, সুতরাং তারা আবার ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়, এক ধরনের ফরগেটফুলনেস তৈরি হয়। এছাড়া থাকে তাদের অনেক রকমের সমস্যার মধ্যে একটা হচ্ছে হোপলেসনেস ডেভেলপ করে, ভবিষ্যৎ নিয়ে হতাশা। এটাও খুব কমন, খুবই হতাশ, কি হবে সামনে, সামনে বোধহয় অন্ধকার, সামনে আর ভবিষ্যৎ নাই। ঠিক আছে? এছাড়া থাকে আমরা যেটাকে বলি রিপিটেড থিঙ্কিং অ্যাবাউট ডেথ, অর্থাৎ মৃত্যুর চিন্তা বারে বারে আসা। কারো মধ্যে কিন্তু এর পাশাপাশি সুইসাইডাল চিন্তা ভাবনাও আসতে পারে, অর্থাৎ সুইসাইডাল আইডিয়েশন, মৃত্যুর আত্মহত্যার চিন্তা আসতে পারে। ঠিক আছে। সরি, কেটে গিয়েছিল, আমি আবার শুরু করছি। আহ, আমরা ফিচার্স অফ ডিপ্রেশনে ছিলাম। আহ, এছাড়া ওই যে বললাম আত্মহত্যার চিন্তা থাকতে পারে, আত্মহত্যার পরিকল্পনা থাকতে পারে, এবং স্পেসিফিক আত্মহত্যার অ্যাটেম্পটও থাকতে পারে, যে এর মধ্যে আত্মহত্যার চেষ্টা করেছে। ঠিক আছে? এখন এছাড়া এগুলো যেমন থাকতে পারে, আমি ডিপ্রেশন কিছু ফিচার্স বললাম। এছাড়া কিন্তু সিভিয়ার ডিপ্রেশন, যেগুলোতে সিভিয়ার ডিপ্রেশন, সেইসব সিভিয়ার ডিপ্রেশনে কিন্তু কিছু সাইকোটিক ফিচারও আসতে পারে, কিছুটা পাগলামি, যেমন তাদের কিছু ভ্রান্ত বিশ্বাস, ডিলিউশনস থাকতে পারে, এবং এমনকি সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্টদের হ্যালুসিনেশনও থাকতে পারে। ঠিক আছে? এইগুলি হচ্ছে গড়পড়তায় একটা ডিপ্রেসিভ ফিচার্স। এখন এই যে বললাম যে ওই যে তাদের সাইকোমোটর এজিটেশন অথবা রিটার্ডেশন, পাশাপাশি হচ্ছে যে ফ্যাটিগ অর লস অফ ওয়ে, ফ্যাটিগ অথবা লস অফ এনার্জি। এখন আমাদের কালচারাল কনটেক্সটে কিন্তু ওই যে লো মুড, ল্যাক অফ ইন্টারেস্ট, এগুলোর চেয়ে এই যে তার ঘুমের সমস্যা হচ্ছে, তার ওজনের তারতম্য হচ্ছে, শরীরে শক্তি পাচ্ছে না, এক ধরনের অস্থিরতা, এগুলোর কারণে, এবং অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে কিন্তু অ্যাংজাইটির ফিচারও থাকতে পারে। এগুলোর কারণে অনেক রকম শারীরিক সমস্যাও হয়। হ্যাঁ, বিশেষ করে বিভিন্ন রকমের অবসাদগ্রস্ততার পাশাপাশি বিভিন্ন রকমের ব্যথা থাকে অনেক সময়। দেখা যায় যে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, বিভিন্ন রকম ফিজিক্যাল কমপ্লেইন। এখন আমাদের বাংলাদেশ বা কালচারাল কনটেক্সটে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এই ফিজিক্যাল সিম্পটম গুলোকে বেশি হাইলাইট করে। দেখা যাচ্ছে যে ডিপ্রেশন, রেস্টলেসনেস, বা তাদের হচ্ছে যে ওই স্লিপ প্রবলেমস এর কারণে যেসব ফিজিক্যাল সিম্পটমস হচ্ছে, বা কিছু অ্যাংজাইটি ফিচার্স এর জন্য কিছু ফিজিক্যাল সিম্পটম, কিছু মাসল বডি এক বা মাসল পেইন হচ্ছে, বা হেডেক হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বা এই সমস্ত গুলোকে তারা অনেক হাইলাইট করে। হ্যাঁ, কিন্তু যখন আমরা তখন মুডকে জিজ্ঞেস করি যে আপনার মনটা কেমন থাকে, তখন আস্তে আস্তে বের হয়ে আসে যে না, তাদের মনের মধ্যে আসলে খারাপ লাগা, অশান্তি, এবং খোঁজ নিয়ে দেখা যাবে যে আসলে শারীরিক সমস্যাটার চেয়ে আসলে ওই মানসিক অশান্তিটার সাথে ওই শারীরিক সমস্যাগুলো সম্পর্কযুক্ত। এগুলো হচ্ছে ফিচার্স অফ ডিপ্রেশন। তারপরে যেমন এসছে নেম অফ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস। এটাও যখন একটা ভাইবার কোশ্চেন আসবে, নেম অফ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস আমরা তাহলে সচরাচর কিভাবে ট্রিট করি। তো আমাদের কমন যেসব অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস গুলো আছে, এর মধ্যে হচ্ছে এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এর মধ্যে আছে আমরা সাধারণত 6 ধরনের মানে এসএসআর এর নাম জানি। সেটা হচ্ছে ফ্লুওক্সেটিন, প্যারক্সেটিন, সাট্রালিন, ফ্লুভোক্সামাইন, সিটালোপ্রাম, এসিটালোপ্রাম। আরো নতুন কিছু নিউয়ার কিছু এসএসআর এসছে, যেমন ভর্টিওক্সেটিন, এটিও একটি নিউয়ার এসএসআরআই। এছাড়া আছে টিসিএ, যেগুলো আমাদের ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, যেমন এমিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, ইমিপ্রামিন, ক্লোমিপ্রামিন, লোফিপ্রামিন, এগুলো হচ্ছে ডেসিপ্রামিন, এগুলো হচ্ছে আমাদের
ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এছাড়া আরো কিছু নিউয়ার কিছু এখানে শুধু নাম যেহেতু বলতে বলা হয়েছে, সুতরাং সেগুলো আমরা বলবো। যেমন ট্রাইসাইক্লিক বলছিলাম, টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেটা, সেটা হচ্ছে আমরা লুডিওমিল নামে পাওয়া যেত, টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ঠিক আছে, এটা আমাদের এমন হয় যে আসলে যেমন ইউএস টার্মে মানে আমাদের ইয়েটাই ট্রেড নেমটাই আসলে অনেক সময় জেনেরিক রিপ্রেজেন্ট করে, যে দেখলে ট্রেড নেমটা এত পরিচিত হয়ে যায় সেটার, যেমন ডায়োটিক্স এর ক্ষেত্রে ল্যাসিক্স, সবাই এমন ভাবে যে ল্যাসিক্সই একটা জেনেরিক নেম হয়ে গেছে আসলে, কিন্তু ওই ফুসেমাইডটা অনেক সময় বলা হয় না। তো ওই যে বললাম যে এখন অবশ্য গুলো কম ব্যবহার, লুডিওমিল, সেটা হচ্ছে ম্যাপ্রোটিলিন, টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এছাড়া নিউয়ার অনেকগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট আছে। এছাড়া আছে মাও ইনহিবিটর, যেগুলো আমাদের বাংলাদেশে ইজ নট অ্যাভেলেবল, মনোঅ্যামাইন অক্সাইডেজ ইনহিবিটরস। সুতরাং এগুলো আমরা নাম শিখি বা আসলে লাভ কি তেমন এখন। এছাড়া আছে আমাদের কমনলি আমরা এখন যেগুলো ব্যবহার করছি, এর মধ্যে একটা হচ্ছে নাসা, ঠিক আছে, নর অ্যাড্রিনার্জিক স্পেসিফিক সেরোটোনিন অ্যান্টাগনিস্ট, নাসা। ঠিক আছে, তো এই নাসার মধ্যে আছে মিট্টাজেপিন, ঠিক আছে, এবং মায়ানসেরিন, এটা হচ্ছে নাসা, নর অ্যাড্রিনার্জিক স্পেসিফিক সেরোটোনিন অ্যান্টাগনিস্ট। এখন এছাড়া আছে এসএসআরআই, যেমন বলছিলাম সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এছাড়া আছে এসএনআরআই, সেরোটোনিন নর অ্যাড্রিনালিন রিআপটেক ইনহিবিটর। এর মধ্যে দুটো ড্রাগস খুব ইউজড হয়, একটা হচ্ছে ভেনলাফেক্সিন আর একটা হচ্ছে ডুলোক্সেটিন। এই দুটো ড্রাগস ব্যবহার হয়। এছাড়া আরো অনেকগুলো, যেমন মেলাটোনিন অ্যান্টাগনিস্ট আছে, সরি মানে সেটা হচ্ছে অ্যাগোমেলাটিন, the drugs which acts on melatonin receptor। ঠিক আছে, অ্যাগোমেলাটিন, অ্যাগোটিন নামে পাওয়া যায়, এটা অ্যাগোমেলাটিন। যাক, এটা আমার মনে হয় অত দূর আর যাওয়ার দরকার নাই। আমরা যদি সহজে জিজ্ঞেস করতে, আমরা এসআরআই গুলোর নাম বলবো, টিসিএ গুলোর নাম বলবো, এসএনআরআই এর নাম বলবো, এরপরে আমরা বলবো মিট্টাজেপিনের কথা, নাসা গ্রুপ। ব্যাস, আমার মনে হয় এটুকুই, দিস উইল বি ফেয়ার এনাফ। আচ্ছা, এরপরে আসছে আউটডোর ডিপ্রেশনে কি কি মেডিসিন দেওয়া হয়। ওই যে যেগুলো বললাম যে আসলে কিন্তু আমাদের আউটডোর যদি আমরা কিন্তু সাধারণত দেখা যায় যে টিসিএ ডিপ্রেশন, এগুলো প্রথমে এসছে বাজারে কিন্তু টিসিএ, হ্যাঁ, প্রথম অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয় ইমিপ্রামিন, এটি টিসিএ বা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস। কিন্তু আসলে দেখা যাচ্ছে এই টিসিএ ওষুধগুলোর কিছুটা সাইড ইফেক্ট, হ্যাঁ, বিশেষ করে কার্ডিয়াক সাইড ইফেক্ট বেশ মানে বেশি, যার কারণে এবং সেই কম্পারিজনে এসএসআরআই গুলো বা মিট্টাজেপিন এগুলো হচ্ছে যথেষ্ট সেফ কম্পারেটিভলি টু ইন কম্পারিজন উইথ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। যার কারণে যখনই এই আমরা ইয়ে নিয়ে কাজ করব, আউটডোরে প্রেসক্রাইব করা হয়, সচরাচর শুরুতে আসলে এসএসআরআই দেওয়ার চেষ্টা করা হয় যদি অন্য কোনো ইন্ডিকেশনস না থাকে। তো সাধারণত তার মানে আমরা এসএসআরআই যেগুলো আছে, যেগুলো বললাম ফ্লুওক্সেটিন, প্যারাক্সেটিন, ফ্লুভোক্সেমাইন, যদিও ফ্লুভোক্সেমাইন ড্রাগসটি মূলত অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ব্যবহার করা হয়, সচরাচর ডিপ্রেশনের ভাবে লেখা হয় না। তো প্যারোক্সিটিন ড্রাগসটিও আসলে ডিপ্রেশনের ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে খুব কমই ব্যবহার করা হয়, এটার কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে। তো আমরা ওই ফ্লুওক্সেটিন এবং সার্ট্রালিন, সিটালোপ্রাম ড্রাগ, যেহেতু সিটালোপ্রামের অ্যাক্টিভ আইসোমার হচ্ছে অ্যাসিটালোপ্রাম, সুতরাং সিটালোপ্রাম ড্রাগসটাও আর অত ব্যবহার হয় না। সুতরাং একটা আউটডোরে একটা যখন আউটপেশেন্ট পেশেন্টকে ট্রিট করা হয়, ফার্স্ট লাইন হিসেবে কিন্তু আমাদের অপশনস থাকে ওই এসএসআরআই অথবা মিট্টাজেপিন, যেহেতু মনোঅ্যামাইন অক্সাইডেজ ইনহিবিটর আমাদের দেশে অ্যাভেলেবল না। আর এসএনআরআই যে ড্রাগস গুলো ভ্যানলাফেক্সিন বা ডুলোক্সিন, এগুলো আমরা প্রথম লাইন হিসেবে ব্যবহার করি না। তার মানে প্রথমে আউটডোরে আমরা কিন্তু ব্যবহার করি সচরাচর এসএসআরআই, অর্থাৎ ওই ফ্লুওক্সেটিন, সার্ট্রালিন, এসেটেলোপ্রাম অথবা মিট্টাজেপিন, এর যে কোনো একটাই আমরা সাধারণত একটা, বা যদি ডিপ্রেশন সিভিয়ার ডিপ্রেশন হয়
কম্বিনেশন হিসেবে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা গেল যে একদম ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে সিঙ্গেল ড্রাগ দিতে পারি, বা অনেক সময় যদি সিভিয়ার হয় অনেক সময় দেখা গেল যে একটা এসএসআরআই এর সাথে মিডটাজিপিন এটা কম্বাইন করেও দেওয়া হয় অনেক সময়। এখন যখন এগুলো কাজ করে না, দেখা যাচ্ছে যে সিভিয়ার ডিপ্রেশন বা প্রথম আমরা এসআরআই দিলাম কাজ করলো না, এসআরআই এর সাথে মিডটাজিপিন দিলাম কাজ করলো না, তখন কিন্তু আমরা অল্টারনেটিভ মেডিকেশন হিসেবে আরো কিছু ইউজ করি, যেমন এই যে ভেনলাফ্লেক্সিন ড্রাগসটা তখন ব্যবহার করা হয় সেকেন্ড ও থার্ড লাইন হিসেবে। অনেক সময় দেখা গেল যে এগুলো কোনোটাই কাজ করছে না, তখন কিন্তু ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টও কাজ করা, আইদার অ্যাজ এ সিঙ্গেল এজেন্ট অথবা কম্বিনেশন উইথ আদার ড্রাগস, অর্থাৎ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টকে এসআর এর সাথে কম্বাইন করেও কিন্তু অনেক সময় ট্রিট করা হয় সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে। সাধারণত এখনকার ক্লিনিক্যাল প্র্যাকটিসে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যাজ এ সিঙ্গেল এজেন্ট এবং ইনিশিয়ালি ব্যবহার হয় না সচরাচর। এখন আরেকটা কারণ হচ্ছে, যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের যেমন এই যে আমাদের ইমিপ্রামিন বা ইমিট্রিপটাইলিন, এদের কিন্তু মিনিমাম ইফেক্টিভ ডোজ ফর ডিপ্রেশন হচ্ছে মিনিমাম বলা হয় 75 থেকে 125 মিলিগ্রাম, কোথাও কোথাও 75, কোথাও কোথাও 125। এখন বাজারে এমিট্রিপটাইলিনের ওষুধ পাওয়া যায় কিন্তু 25 মিলিগ্রাম হাইয়েস্ট যে ট্যাবলেট গুলো পাওয়া যায়। তো যদি আমি একটা ডিপ্রেশনের পেশেন্টকে ট্রিট করতে চাই, তার মিনিমাম ইফেক্টিভ ডোজ হচ্ছে 75, তার মানে 3টা ট্যাবলেট দিতে হবে, ঠিক আছে? আবার এদের ড্রাউজিনেস আছে, দিনের বেলায় দেওয়ার সমস্যা। তো তার মানে, এবং হাইয়েস্ট দেওয়া যাচ্ছে কত, অ্যাটলিস্ট বলা হচ্ছে 225 পর্যন্ত দেওয়া যাবে, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও দেওয়া যায়। তো এখন যদি আমি একটা পেশেন্টকে মানে মিনিমাম ইফেক্টিভ ডোজই লাগে 3টা ট্যাবলেট, বা যদি 125 মিলিগ্রাম দিতে গেলে 5টা ট্যাবলেট, তাহলে কিন্তু আসলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে ট্যাবলেটস ব্যবহার করতে হচ্ছে। এটা কিন্তু একটা ডিপ্রেসড পেশেন্টের জন্য ডিফিকাল্ট। তো সুতরাং আমরা কখনোই ইনিশিয়ালি আমরা ওই টিসিএডি দেই না। আমরা ইনিশিয়ালি অবশ্যই আমরা স্টার্ট করি এসএসআরআই দিয়ে, এবং যদি রেসপন্স না করে দেন আমরা ওই এসআরআই অথবা মিটাজিপিন দিয়ে আমরা স্টার্ট করি, অথবা যদি তখন যদি আমার অপটিমাম রেসপন্স না পাই, দেন উই ডু সাম কম্বিনেশনস অর উই হ্যাভ সাম অ্যানাদার অপশনস, যেগুলো বললাম যে দেন আমরা এসএনআরআই ভ্যানলাফেক্সিন ডুলোক্সিটিনে অথবা এটিসিএ তে সুইচ করতে পারি অথবা কম্বাইন করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে টিসিএ পয়জনিং কিউটি প্রলঙ্গেশন ম্যানেজমেন্ট। এখন টিসিএ এর পয়জনিং যদি হয়, অর্থাৎ অনেকগুলো যদি একসাথে খায়, তাহলে যে বললাম যে টিসি এর সেক্ষেত্রে তো পয়জনিং এর যে ম্যানেজমেন্ট আপনারা তো জানেন, সেটা মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনে তো কোর্সে আছেই, সেই পয়জনিং এর যে ম্যানেজমেন্ট সেটাই করবেন। তো এরপরে যদি কিউটি প্রলঙ্গেশন হয়, তাহলে ম্যানেজমেন্ট কি আসলে এটা, যদিও সাইকিয়াট্রির সাথে রিলেটেড, কিন্তু আসলে কিন্তু আমাদের শুরুতে বুঝতে হবে যে কিউটি প্রলঙ্গেশনটা কি জিনিস, একটা ম্যানেজমেন্টটা কি। এখন কিউটি প্রলঙ্গেশন কি জিনিস হচ্ছে যে, সেটা আমরা কিন্তু হিসেব করব স্টার্টিং অফ কিউ থেকে একদম এন্ড অফ টি পর্যন্ত। এটাই হচ্ছে ইসিজির, যে আমরা যদি একটা ইসিজি চিন্তা করি, সেই ক্ষেত্রে যে কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে, হ্যাঁ, আমাদের একদম পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স এন্ড টি ওয়েভ, সেখানে দ্য অনসেট অফ কিউ থেকে শুরু করে একদম টি পর্যন্ত, যেটা এই যে ডিউরেশন হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। এখন এইটা যদি বেশি প্রলং হয়ে যায়, তখন দেখা যায় যে সেখানে দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ অ্যারিথমোজেনিসিটি, সেখান থেকে অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, এবং বেশ সুতরাং সেই অ্যারিথমিয়া যদি ডেভেলপ করে, সেটা কিন্তু ইট ক্যান বি ডেট্রিমেন্টাল টু দ্য পেশেন্ট। সেই জন্যই হচ্ছে এটার গুরুত্বটা। এখন টিসিএ যেহেতু ড্রাগ গুলো, এদের একটা প্রপার্টি হচ্ছে মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টিজ। আমার যে টিসিএ এর উপর যে আলোচনা আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সেই মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টি করতে গিয়ে এরা আসলে কিন্তু সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, এবং কখনো কখনো পটাশিয়াম চ্যানেলকেও ব্লক করে। তো এর জন্য কিন্তু এদের কিউটিটা প্রলং হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। এটার বেসিক্যালি ম্যানেজমেন্টটা কিন্তু করবে একজন কার্ডিওলজিস্ট। সুতরাং আমাদেরকে শুধু দেখতে হবে যে আমরা যখন একজনের কিউটি যখন পয়জনিং হয়, তখন একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তো প্রয়োজন। তো আমরা সেটাকে কিভাবে মনিটর করব? মনিটর করব আমরা যখনই কাউকে, যদি আমাদেরকে এই থেরাপিউটিক পারপাজে যদি আমাদেরকে টিসিএ দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা বেসলাইন ইসিজি করব, দেখব যে তার আগের থেকেই কোনো কিউটি অ্যাবনরমালিটি বা কোনো অ্যারিথমিয়ার আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের বেটার টু অ্যাভয়েড। আর যদি নরমাল থাকে, দেন আমরা স্টার্ট করতে পারি, এবং আমরা এরপরে যখনই তাদের পিক ডোজে যাব বা ডোজ বাড়াবো যতবার,
তখন আমরা একবার স্টার্ট করে 1 সপ্তাহ পরে আমরা আবার ইসিজি করে দেখব যে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, কিউটিটা প্রলংড হচ্ছে কিনা, এবং যখন আমরা ফার্দার ডোজ বাড়াবো, প্রতিবার ডোজ বাড়ানোর পরে আমরা আবার দেখব যে আমাদের ইসিজিতে কোনো চেঞ্জ আছে কিনা, কিউটি প্রলংগেশন হচ্ছে কিনা। ঠিক আছে, যদি না হয় দেন ভেরি গুড, আর যদি হয় তাহলে কি করব আমাদের? এখন যে কিউটিটা সাধারণত বলা হচ্ছে যে একটা রেঞ্জ হচ্ছে, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, তারপর আমি জাস্ট সংক্ষেপে বলে নিচ্ছি যে 440 মিলি সেকেন্ড মেলদের জন্য আর ফিমেলদের জন্য 470 মিলি সেকেন্ড। যদি এর ভেতরে থাকে, এখন কিউটি আপনি কিভাবে এই মিলি সেকেন্ড, আসলে যে কোনো ইসিজি ট্রেসিং এ দেখবেন উপরে ইসিজির ট্রেসিং এ অন্তত এই হিসাবগুলি দেয়া থাকে, হার্ট রেট, সেইখানে কিন্তু এই কিউটি ইন্টারভেলের একদম ক্যাটাগরিক্যালি ওইটা মেনশন করা থাকে যে কিউটি কত। তো সেটা যদি 440 মিলি সেকেন্ডের কম থাকে তাহলে নট টু ওয়ারি, আমরা যেরকম আছে আমরা সেটা কন্টিনিউ করব, বাট we should have a close eye over the dosing schedule. তারপর যদি এই কিউটিটা যদি এর চেয়ে বেড়ে যায়, অর্থাৎ 440 এর বেড়ে গেল পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 470 এর বেশি, তাহলে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। সেই ক্ষেত্রে যে ডোজ যে দিচ্ছি আমাদেরকে সেই ডোজ থেকে নেমে আসতে হবে, অথবা সম্ভব হলে সুইচ করতে হবে অন্য, সেক্ষেত্রে টিসি দেওয়া যাবে না, অন্য কোনো ওষুধে চলে যাব, অথবা এটার ক্ষেত্রে আমরা কিন্তু কার্ডিওলজিস্টের অপিনিয়ন নিতে পারি এই স্টেজে। যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ 500 বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওই যে এই ড্রাগসটাকে সুইচ করতে হবে অন্য ড্রাগসে, এবং একজন কার্ডিওলজিস্টের কাছে অবশ্যই রেফার করতে হবে। এবং যে পেশেন্টের টিসিএ পয়জনিং হয়েছে এবং তার যদি কার্ডিও অ্যারিথমিয়া হয়, তাহলে তো ডেফিনেটলি এটা ম্যানেজমেন্ট হবে কার্ডিওলজির ম্যানেজমেন্ট, সেই অ্যারিথমিয়ার যে ম্যানেজমেন্ট যেটা, সেইটা সেইভাবে যে যদি হার্ট রেট বেড়ে যায় তাহলে এক ধরনের ম্যানেজমেন্ট, যদি কমে যায় এক ধরনের ম্যানেজমেন্ট, এবং যদি সুতরাং সেটা তার অ্যারিথমিয়ার কি ধরনের অ্যারিথমিয়া হচ্ছে তার উপরে বেস করে তখন সেই অনুযায়ী ম্যানেজমেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এই ডিপ্রেশনের ভাইবা কার্ডে আমাকে এই কয়েকটা কোশ্চেনে আপাতত দেওয়া হয়েছে, আমি সেগুলো ডিসকাস করলাম। আরো অনেক কিছু আলোচনা করা যেতে পারে, যেহেতু কোশ্চেন এখানে সামনে নাই, তো হয়তো পরবর্তীতে বা সামনে নিচে যেসব সিনারিও আছে সেখানেও হয়তো এই জিনিসগুলো চলে আসতে পারে। আমি জাস্ট এক ঝলক দেখাচ্ছি কি ধরনের জিনিস এসছে। এখানে যেমন রিটেনের কোশ্চেন দেখতে পাচ্ছি, ইন্ট্রোডাকশন সাইকেল ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডারস, অনেকগুলো আছে। মুড ডিসঅর্ডারস, এখানেও আরো অনেক কিছু আমরা পাবো হয়তো রিটেনে। অ্যান্টিডিপ্রেসেন্টস নিয়ে কথা আছে, সিজোফ্রেনিয়া নিয়ে কথা, ডেলিরিয়াম ডিমেনশিয়া নিয়ে কথা, সোমাটোফর্ম ডিসঅর্ডারস, কনভার্সন ডিসঅর্ডারস, আদার্স। হ্যাঁ, এবার সিনারিও, এই সিনারিও গুলোতে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমরা পেতে পারি। ঠিক আছে, তো সামনে সেগুলো আলোচনা করবো নিশ্চয়ই। আমরা আবার আমাদের আজকের আলোচনায় চলে যাই। এবার হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার প্রথমে ডেফিনেশন, আমি অনেক কষ্টে কোশ্চেন যখন দেখেছিলাম যে আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তো অনেক দুর্বলতা আছে, তো এর মধ্যে এইটা কিন্তু মানে একটা বড় দুর্বলতা যে আমরা কিছু এমন সব হাস্যকর কিছু জিনিস শিখি। আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমি সাইকিয়াট্রিতে এমডি করেছি, কিন্তু কখনো এই প্রশ্নটার মুখোমুখি হইতে হয়নি, হোয়াট ইজ সিজোফ্রেনিয়া বা ডেফিনেশন অফ সিজোফ্রেনিয়া। এখন যদি বলা হয় হোয়াট ডিফাইন সান অর ডিফাইন মুন অর ডিফাইন ওয়ার্ল্ড, আপনি কি বলবেন, তাই না? তো যেমন ওই যে কি বলে রামকৃষ্ণ মিশনের যিনি গুরু, সেই রামকৃষ্ণ, উনাকে শ্রী রামকৃষ্ণ, উনাকে যখন একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা তাহলে বলেন তো ঘি কি, উনি কহেছিল যে ঘি মানে ঘি, এটা আবার কি? তো এটা এই যে আমাদের যে কোনো কিছুকে একটা ডেফিনেশনের ব্যাপার চলে আসে, এটা খুব হাস্যকর। হয়তো জানতে চেয়েছেন যে সিজোফ্রেনিয়া শব্দের অর্থ কি। হ্যাঁ, সিজোফ্রেনিয়া এটা আসলে একটা জার্মান ওয়ার্ড। সিজোফ্রেনিয়া শব্দের অর্থ হচ্ছে স্প্লিটিং সাইকিক বা স্প্লিটিং সাইকি, বা স্প্লিটিং সাইকি মানে হচ্ছে মাইন্ড, তো স্প্লিটিং মাইন্ড। হ্যাঁ, অর্থাৎ একজন, বা এটাকে যদি আরো আমি যদি একটু ব্যাখ্যা করি,
যে স্প্লিটিং সাইকি বা স্প্লিটিং মাইন্ড বলতে আসলে কি বোঝানো হয়েছে। স্প্লিট মানে তো মানে এটাকে চিরে ফেলা বা এটাকে পৃথক করে ফেলা, আলাদা করে ফেলা। তার মানে মাইন্ডটা আসলে চিরে ফেলা হয়েছে বা মাইন্ড আলাদা হয়ে গেছে। অর্থাৎ তার মানে কি আমাদের মাইন্ড কিন্তু একটা কানেক্টেড জিনিস। অর্থাৎ আমার চিন্তা, আমার অনুভূতি, হ্যাঁ? এগুলো একটার সাথে কানেক্টেড থাকে। আমি যে চিন্তা করি সেই চিন্তার একটা ধারাবাহিকতা থাকে। চিন্তার মধ্যে যুক্তি থাকে এবং সেই যুক্তিগুলো কিন্তু অন্য যুক্তি দিয়ে প্রভাবিত হয়। আমরা আমাদের পরিপার্শ্বে অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টে যা কিছু দেখি, যা কিছু শুনি সেটাকে কিন্তু আমাদের মস্তিষ্কে আমরা যখন যাই আমরা সেটার একটা লজিক্যাল ইন্টারপ্রিট করি। ঠিক আছে? সেটা কিসের ভিত্তিতে করি? আমাদের অতীত অভিজ্ঞতা থেকে করি অথবা আমাদের লব্ধ জ্ঞান থেকে করি। তার মাধ্যমে আমাদের একটা চিন্তার একটা ধারাবাহিকতা তৈরি হয় এবং সেই ধারাবাহিকতার প্রকাশটা ঘটে আমাদের আচার-আচরণের মধ্যে, আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের আচার-আচরণের মধ্যে। এই যে ধারাবাহিকতাটা এটা ইন্ডিকেট করে যে একটা ইনট্যাক্ট সাইকি বা ইনট্যাক্ট মাইন্ড অর্থাৎ মাইন্ডটা ইন্টারকানেক্টেড আছে এবং ইনট্যাক্ট আছে। তো সিজোফ্রেনিয়াতে এই যে শুরুতে তো আসলে আমাদের একদম যখন ঊনবিংশ শতাব্দীতে এই যে এইটার উপর অনেক কাজ হচ্ছিল এবং এই যে সিজোফ্রেনিয়া টার্মটাকে এই যে টার্মটা দিয়েছেন একজন জার্মান সাইকিয়াট্রিস্ট, ওনার নাম হচ্ছে ইউজেন ব্লয়লার। হ্যাঁ, তো এই ইউজেন ব্লয়লার ওনার হচ্ছে মানে যেটা বলে সাইকিয়াট্রির একদম শুরুর দিকে তাদের হিউজ কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ সাইকিয়াট্রি। তো এই যে ইউজেন ব্লয়লার সাহেব এই নামটি দিয়েছেন, উনার ওই উদ্দেশ্য ছিল উনি হচ্ছে যে গবেষণা করছিলেন যে যে সিমটমস গুলো কিভাবে তৈরি হচ্ছে তার সাইকোপ্যাথোলজিটা কি। তো সেই ক্ষেত্রে উনি দেখিয়েছেন যে আসলে এই যে আমাদের ইনট্যাক্ট মাইন্ডটা এটা যে মানে স্প্লিট হয়ে গেল, পৃথক হয়ে গেল, তখন হলো কি আমাদের ওই যুক্তিগ্রাহ্য মনটা আর যুক্তিগ্রাহ্য থাকলো না। তার মানে আমাদের চিন্তা এবং আমাদের অনুভূতি এবং আমাদের কাজকর্মের মধ্যে যে কানেক্টেডনেস ছিল সেটা ভেঙে গেল। যার কারণে দেখা গেল আমাদের অসংলগ্ন চিন্তা হচ্ছে। এই অসংলগ্ন চিন্তার কারণে আমাদের অনেক অসংলগ্ন বিহেভিয়ার হচ্ছে। আমাদের কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে। আমি ভাবছি এক, বলছি বা আমি কি ভাবছি, আমাকে বলছে একটা, আমি করছি আরেকটা। এই যে কাজকর্ম, চিন্তা ভাবনা, আবেগ অনুভূতির মধ্যে যেই হযবরল হয়ে যাওয়াটা, এটাকেই আমরা সহজে বলতে পারি স্প্লিটিং অফ সাইকি বা স্প্লিটিং অফ সাইকি অথবা স্প্লিটিং অফ মাইন্ড। দিস ইজ অ্যাকচুয়ালি সিজোফ্রেনিয়া। এই যে স্প্লিটিং হয়ে গেল অর্থাৎ তার যে চিন্তা ভাবনা আবেগ অনুভূতির মধ্যে যে সংযোগ ছিল বা এটা যে ইনট্যাক্ট বা একটা কন্ট্রোলড ওয়েতে লজিক্যাল ওয়েতে কাজ করছিল এটা যে নষ্ট হয়ে গেল, তার ফলশ্রুতিতে দেখা যাবে যে সিজোফ্রেনিয়ার সিমটম গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? যেমন যেমন আমরা বলি যে ডিলিউশন, সেটা কি? ভ্রান্ত বিশ্বাস হচ্ছে হচ্ছে একটা, সে এটাকে ইন্টারপ্রিট করছে তার নিজের মধ্যে ভিন্ন রকমে। তারপর যেমন হ্যালুসিনেশন, সেই হ্যালুসিনেশন কি? বাইরে আসলে কোনো শব্দের উৎস নাই, কিন্তু সে কানে কথা শুনছে বা সে চোখে দেখছে। তার মানে এটা তার ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে। তার মানে এনভায়রনমেন্ট থেকে সে যা পাচ্ছে আর তার ব্রেনে যা তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। বা তাদের মধ্যে কথাবার্তা অসংলগ্নতা থাকে। হয়তো আমি প্রশ্ন করছি একটা, সে উত্তর দিচ্ছে আরেকটা। অর্থাৎ আমার প্রশ্নটা শুনে উত্তর গুছিয়ে সে বলতে পারছে না। বা আমার প্রশ্নটা সে বুঝছে না বা করতে পারছে না। তাছাড়া ওরা হতে পারে যে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার হতে পারে, এরকম অস্বাভাবিক অসংলগ্ন আচরণ করে থাকে, যেগুলো দেখা গেল কোনো ব্যাখ্যা নাই। কথা নাই, বার্তা নেই, হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ? অস্বাভাবিক রকম আচরণ করে বসছে, পাবলিকলি নুড হয়ে যাচ্ছে। যেখানে সেখানে প্রস্রাব করে ফেলছে, পায়খানা করে ফেলছে। এবং সামাজিকতা কি জিনিস সেটার যে সামাজিক নর্মস গুলো সে শিখেছিল একসময়, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি বিহেভিয়ার করতে পারছে না। তো এইগুলো কিন্তু দেখা যাচ্ছে আসলে তার চিন্তার জটিলতা বা চিন্তার অসংলগ্নতা থেকেই তৈরি হয়েছে। তো চিন্তা বলতে তো আসলে আমরা মন বলতে তো আসলে মনের একটা বড় অংশই তো চিন্তা, তাই না? তো অনেক সময় আমরা চিন্তা এবং মনকে সিনোনিমাসলি ব্যবহার করি। তো সেই চিন্তা যখন স্প্লিট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে আর একত্রে এককভাবে কাজ করছে না, তখন তার এই চিন্তার অসংলগ্নতার জন্য তার উপসর্গগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? সুতরাং আমরা এইভাবে ডিফাইন তো চাঁদকে ডিফাইন করো, সূর্যকে ডিফাইন করার মতো করা যাবে না। আসলে আমরা বলতে পারি যে সিজোফ্রেনিয়া শব্দের অর্থ হচ্ছে স্প্লিটিং মাইন্ড বা স্প্লিটেড মাইন্ড। ওকে? এবার ক্রাইটেরিয়া অফ সিজোফ্রেনিয়া। ক্রাইটেরিয়া অফ সিজোফ্রেনিয়া আমি ক্রাইটেরিয়া অফ সিজোফ্রেনিয়ার মধ্যে যেমন ক্রাইটেরিয়া আছে, প্রথমে হচ্ছে যে আমাদেরকে একটা আ অ্যাক্টিভ সিম্পটম, ঠিক আছে? অ্যাক্টিভ সিম্পটম থাকতে হবে।
সেটা হচ্ছে কি অ্যাক্টিভ সিমটম অ্যাটলিস্ট 1 মাস। সিজোফ্রেনিয়া শুরুতে বলে নেই যে সিজোফ্রেনিয়াতে যদি আমি সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করতে যাই তাহলে টোটাল ডিউরেশন হতে হবে কমপক্ষে 6 মাস। 6 মাস না হলে কিন্তু আমি সিজোফ্রেনিয়া বলতে পারবো না। ঠিক আছে? এখন কারো 1 মাস বা 2 মাস ডিস্টারবেন্স তার অন্য নাম হবে। যেমন যদি 6 মাসের কম হয় আমরা বলি সিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডার। যদি 1 মাসের কম হয় আমরা বলি ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার। তো সুতরাং 6 মাস না হলে আমি সিজোফ্রেনিয়া বলতে পারবো না। তো 6 মাসের মধ্যে অ্যাক্টিভ সিমটম, তার মানে যে কোনো ডিজিজ আমরা কি জানি যে একটা প্রোড্রোম থাকে, অ্যাক্টিভ সিমটম থাকে এবং একটা রেজোলিউশন ফেজ থাকে। ঠিক আছে? তো প্রোড্রোম কি যে সেই সিমটম গুলোর হচ্ছে যে অল্প অল্প আসছে, পুরোপুরি সিমটমটা ডেভেলপ করে নাই। হ্যাঁ, যেমন ওই যে কোনো একটা ভাইরাল ইলনেসের আগে যেমন একটু ম্যালেস, হ্যাঁ, একটু ফ্যাটিক, এটা হচ্ছে প্রোড্রোম। এরপরে জ্বর হলো বা আদার্স ফিচার আসলো, সেটা হচ্ছে অ্যাক্টিভ সিমটমস। এরপরে আস্তে আস্তে সব সিমটম ভালো কমতে কমতে সুস্থ হয়ে গেল, সেই রেজলিউশন ফেজ। তো এরকম সিজোফ্রেনিয়াতেও প্রোড্রোম থাকে, অ্যাক্টিভ ফেজ থাকে, একসময় রেজলিউশন হয়। তো এখন সিজোফ্রেনিয়াকে আমি যদি করি তাহলে আমাকে অ্যাক্টিভ সিমটমস থাকতে হবে কমপক্ষে 1 মাস। অ্যাক্টিভ সিম তার মানে কি, আর বাকি টোটাল ডিউরেশন হতে হবে মিনিমাম 6 মান্থস, বেশিও হতে পারে। তো মিনিমাম 6 মাসের মধ্যে মিনিমাম 1 মাস থাকতে হবে তাকে অ্যাক্টিভ সিমটমস। আর বাকি আগে পরে কি থাকবে? প্রোড্রোম থাকবে, রেজলিউশন ফেজ থাকবে। তার মানে ওই অ্যাক্টিভ সিমটম গুলি খুব অল্প অল্প বা একটু অন্যরকম ভাবে থাকবে প্রোড্রোমে। আবার অ্যাক্টিভ সিমটম হওয়ার পর যখন আমি চিকিৎসা করবো বা স্বাভাবিক কোর্স প্রোগ্রেশন যদি সেলফ লিমিটিং হয়, দেখা গেল আস্তে আস্তে কমে কমে সিমটম কমে যাচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে রেজলিউশন। তো অ্যাক্টিভ সিমটমসে কি থাকবে? সাধারণত 5 রকমের জিনিস আমরা আলোচনা করি। 5 রকমের জিনিসের মধ্যে কমপক্ষে 2 ধরনের জিনিস থাকবে। ঠিক আছে? অন্তত 5টা সিমটমের মধ্যে অ্যাক্টিভ সিমটম অন্তত 2টা সিমটম থাকতে হবে। নচেত আমরা বলবো যে না, অ্যাক্টিভ সিমটম হয়। সেটা কি? প্রথম হচ্ছে ডিলিউশন, তারপর হচ্ছে হ্যালুসিনেশন, তারপর হচ্ছে ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড অর ক্যাটাটনিক বিহেভিয়ার, আর হচ্ছে নেগেটিভ সিমটমস। 5 নাম্বার হচ্ছে নেগেটিভ সিমটমস। আর তার মানে প্রথম 4টা তাহলে কি হচ্ছে? সেগুলোকে আমরা বলতে পারি পজিটিভ সিমটমস। ঠিক আছে? তো পজিটিভ সিমটমস কি, নেগেটিভ সিমটমস কি, জাস্ট আমি যেহেতু রিলেভেন্ট সেটার জন্য আলোচনা করেছি। পজিটিভ সিমটমস হচ্ছে যেই জিনিস থাকার কথা না, স্বাভাবিক জীবনে থাকে না, সেটা তৈরি হওয়া হচ্ছে পজিটিভ সিমটমস। ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ যেটা থাকার কথা না সেটা থাকা। ঠিক আছে? যেমন কি, তার মানে শুরুতে কি বললাম, ডিলিউশন। ডিলিউশন সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, আমার একটা ক্লাস আছে, তো অনেকেই জানেন, এখানে আর একটু ডিটেলস আলোচনা করছি না। হ্যালুসিনেশন, বাইরে কোনো কথার অস্তিত্ব নাই কিন্তু সে কথা শুনতে পাচ্ছে। এ তো সাধারণ মানুষের বৈশিষ্ট্য না, কিন্তু তার মধ্যে নতুন করে এই জিনিসটা তৈরি হয়েছে। ডিলিউশন একটা ভ্রান্ত বিশ্বাস, হ্যাঁ, বা একটা ফার্ম বিলিফ। তো সেটাও কিন্তু স্বাভাবিক থাকার কথা না, এখন তৈরি হয়েছে। ডিসঅর্গানাইজড স্পিচ, আমরা বলতে পারি ইনকোহিয়ারেন্ট স্পিচ, অর্থাৎ অসংলগ্ন কথাবার্তা। অর্থাৎ আমরা যখন একটা কথা বলি, কথা শুরু করি, কথা শেষ করি, একটা ধারাবাহিকতা থাকে, একটা যুক্তি থাকে, যৌক্তিক ধারাবাহিক কথাকে আমরা বলতে পারি। কিন্তু এই যেটা যখন থাকে না, অসংলগ্ন, একটা কথা শুরু করেছে আর একটা কথা চলে গেছে, এক টপিক থেকে আরেক টপিকে চলে গেছে, প্রশ্ন করেছে একটা, উত্তর দিচ্ছে আরেকটা, হ্যাঁ, এবং উদ্ভট উদ্ভট কথা বলছে যেটা অপ্রাসঙ্গিক। ঠিক আছে? এটা হচ্ছে ডিসঅর্গানাইজড স্পিচ। ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, সে হচ্ছে একদমই অসংলগ্ন আচরণ। ঠিক আছে? সেটা কেমন হতে পারে? যেমন একদম পাবলিকলি উলঙ্গ হয়ে যাওয়া, ডিসইনহিবিটেড বিহেভিয়ার, এগুলো সবার সামনে প্যান্ট খুলে প্রস্রাব করে দিচ্ছে, এটা একটা একটা আনপ্রোভোকড অ্যাগ্রেশন, অর্থাৎ কথা নাই বার্তা নাই, শুরুতেই একদম ভাঙচুর করে ফেলছে। ঠিক আছে? বা বয়স 40 বছর, একদম বাচ্চাদের মতো আচরণ করছে। ঠিক আছে? তো এইটাকে আমরা বলতে পারি এক ধরনের এইমলেস বিহেভিয়ার। ডিসঅর্গানাইজড বিহেভিয়ারটা হচ্ছে সাম অড বিহেভিয়ার, অস্বাভাবিক আচরণ, which cannot be explained by by the patient। সহজে যদি বলি, অর্থাৎ পেশেন্ট কেন করছে তার কোনো ব্যাখ্যা নাই। এখন আমি যদি আপনাদের ঝগড়া হয়, আপনাকে আমি উত্ত্যক্ত করলাম, আপনার সাথে কথা কাটাকাটি হলো, এর এক পর্যায়ে আপনি আমাকে মারতে পারেন, এটা কিন্তু একটা ব্যাখ্যা আছে যে আমি রেগে গেছি, রেগে গিয়ে মেরেছি। কিন্তু কথা নাই বার্তা নাই, আমি চুপচাপ চেয়ারে বসে আছি, হঠাৎ করে একজন এসে আপনাকে মারলো, এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। এখন যে মারলো তাকে যদি জিজ্ঞেস করে আপনি কেন মারছেন, সে যদি কোনো উত্তর দিতে না পারে, তার মানে এটা কি বলবো, আনপ্রোভোকড ভায়োলেন্স।
অর্থাৎ যে মালতা কিন্তু কোনো প্রভোক করা হয় নাই, ঠিক আছে? বা এই যে পাবলিক নুডিটি, কেন কথা টেনে প্যান্ট খুলে এই যে কাজ করে ফেললো, সেটা কেন করছে তার কিন্তু কোনো এক্সপ্লেনেশন নাই। বা দেখা গেল যে সারা শরীরে ময়লা মেখে বসে আছে, কোনো এইমলেস বিহেভিয়ার, এইমলেস কাজ করছে, কি করছে কোনো ব্যাখ্যা দিতে পারছে না। এইগুলোকে আমরা বলি ডিসঅর্গানাইজড বিহেভিয়ার সংক্ষেপে। এগুলো নিয়ে ডিটেলস আরো আলোচনা করা যাবে। অথবা ক্যাটাটোনিক বিহেভিয়ার, অর্থাৎ ক্যাটাটোনিক হচ্ছে দেখা যাচ্ছে যে একদম মোমের মতো হয়ে যাচ্ছে, এক হাত তুলে দাঁড়িয়ে আছে, দুই হাত ওই যে স্যালুট দিচ্ছে, বা নানা রকম অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বারে বারে হাত নাড়ছে একই একটা নির্দিষ্ট ভাবে, এক জায়গা দিয়ে ঘুরছে। হ্যাঁ, তো এই যে অদ্ভুত কিছু অঙ্গভঙ্গি বা এক পা তুলে দাঁড়িয়ে আছে, এরকম অদ্ভুত অঙ্গভঙ্গিকে আমরা বলি ক্যাটাটোনিক বিহেভিয়ার। তো সেগুলো হতে পারে। আর এছাড়া নেগেটিভ সিমটমস, এই চারটাকে আমরা বললাম ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ এবং ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। এবার হচ্ছে নেগেটিভ সিমটমস কি? নেগেটিভ সিমটমস হচ্ছে যে যেটা থাকার কথা সেই জিনিসগুলো না থাকা। সাধারণত আমরা যেসব জিনিসপত্র মাঝে মাঝে আমরা এক্সপেক্ট করি সেটা যদি না থাকে সেটাকে আমরা বলি নেগেটিভ সিমটমস। যেমন কি কতগুলো নেগেটিভ সিমটমস হচ্ছে আছে, যেমন অ্যালোজিয়া, হ্যাঁ, অ্যাভোলিশন, ঠিক আছে, তারপরে অ্যাপেথি, অ্যানহেডোনিয়া, সোশ্যাল উইথড্রল। এগুলো হচ্ছে অ্যালোজিয়া মানে যেমন ল্যাক অফ স্পিচ। দেখা যাচ্ছে যে অনেক সময় নেগেটিভ সিমটমস যেটা হচ্ছে যে মানে সিজোফ্রেনিয়া পেশেন্ট একদম জম্বি হয়ে গেছে, অসংখ্য প্রশ্ন করা হচ্ছে, কোনো উত্তর নাই, হা করে তাকিয়ে আছে, অর্থাৎ বা একদম অনেকক্ষণ পরে পরে হয়তো একটা বা দুইটা কথা বলছে, সেটাও আবার অসংলগ্ন। এটা বলে অ্যালোজিয়া। হ্যাঁ, অ্যাভোলিউশন যেমন হচ্ছে তাদের কোনো ভলান্টারি অ্যাক্টিভিটির প্রতি কোনো মোটিভেশন নাই। এই যে তাকে যে উঠতে হবে, খেতে হবে, কাজ করতে হবে, কোনো মোটিভেশন নাই। ওই বসে আছে, কোনো লাইফের কোনো মোটিভেশন নাই, কোনো পারপাস নাই, ঠিক আছে? ল্যাক অফ মোটিভেশন, ল্যাক অফ ভলিউশনাল অ্যাক্টিভিটি, এটাকে বলে অ্যাভোলিউশন। তারপরে অ্যাপেথি, মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নাই। হ্যাঁ, সে কি একদম অ্যাপেথি, মানে সে কি খুশি নাকি রাগ, কোনো মুখের মধ্যে এক্সপ্রেশনলেস ফেস, কোনো চেঞ্জ হচ্ছে না, অ্যাপেথি। অ্যানহেডোনিয়া, ওই যে এটা আমরা ডিপ্রেশনের সময় আলোচনা করলাম যে একদম আগে যে সমস্ত কাজ, কোনো রকম আনন্দ উল্লাস কিছু নাই। সোশ্যাল উইথড্রল, একদম ঘরের কোণে, বন্ধু বান্ধব, আত্মীয়তা, সামাজিকতা কোনো কিছুর বালাই নাই, এবং দীর্ঘ মেয়াদে এই জিনিস চলছে, একদম মনে হচ্ছে একটা জড় পদার্থের মতো ঘরের মধ্যে বসে আছে। এই জিনিসগুলোকে আমরা বলি নেগেটিভ সিমটমস, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিপ্রেশনের ক্রাইটেরিয়া, এবং পাশাপাশি আরো কিছু ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যে সিজোফ্রেনিয়া এটাকে অন্য কোনো মেন্টাল ইলনেস দিয়ে ব্যাখ্যা করা যাবে না, ঠিক আছে? যেমন ধরেন ডিপ্রেশনে যে বলছিলাম যে সিভিয়ার ডিপ্রেশন হলে কিন্তু তাদের মধ্যে ডিলিউশনাল হ্যালুসিনেশনস থাকতে পারে, কিন্তু সে যদি দেখি যে আসলে এটা ডিপ্রেশনের জন্য হচ্ছে, তাহলে কিন্তু আর আমরা সিজোফ্রেনিয়া বলতে পারবো না, ঠিক আছে? এবং কোনো মেডিকেল ইলনেস দিয়েও ব্যাখ্যা করা যাবে না। যেমন যে দেখা গেল যে কোনো, আমরা জানি যে যদি স্ট্রোক হয় বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় বা অন্য কোনো সমস্যার কারণে কিন্তু ডেলিরিয়াম হতে পারে, সেখানে কিন্তু এই ধরনের ডিলিউশনাল হ্যালুসিনেশন থাকতে পারে, সাইকোটিক ফিচার থাকতে পারে। হ্যাঁ, বা যদি থাইরোটক্সিকোসিস বা কুশিং সিনড্রোম, এগুলোতে কিন্তু সাইকোসিস হয়, সেটা দিয়ে যদি আমি এক্সপ্লেন করতে পারি তাহলে কিন্তু সেটা সিজোফ্রেনিয়া হবে না, ঠিক আছে? পাশাপাশি এটা কোনো সাবস্টেন্স বা মেডিকেশন দিয়ে বোঝানো যাবে না। যেমন যারা নেশা করে, যেমন ইয়াবা খায়, মানে এমফিটামিন ইউজ করে, অন্যান্য অনেক ক্যানাবিস, এগুলোতে কিন্তু ওই ধরনের সাইকোসিস হতে পারে, ডিলিউশন সেলুশন হতে পারে। কিন্তু সে যদি আমি নিশ্চিত হই যে এটা ওই আসলে নেশা করার জন্যই হয়েছে, তাহলে কিন্তু আর সেটা সিজোফ্রেনিয়া হবে না। অর্থাৎ সিজোফ্রেনিয়া বলতে গেলে ওই যে বললাম তার ডিউরেশন হতে হবে 6 মাস, তার মধ্যে অ্যাক্টিভ সিমটম থাকতে হবে 1 মাস। এই অ্যাক্টিভ সিমটমের মধ্যে এই ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার এবং নেগেটিভ সিমটম, এই 5টার মধ্যে অন্তত 2টা থাকতে হবে। এই 2টার মধ্যে আবার একটা হইতে হবে কমপক্ষে 1, 2, 3 থেকে, অর্থাৎ ডিলিউশন, হ্যালুসিনেশন অথবা ডিসঅর্গানাইজড স্পিচ, এই 3টার যে কোনো একটা থাকতেই হবে। 5টার মধ্যে 2টো থাকতে হবে, এই 2টার মধ্যে একটা হইতে হবে এই 1, 2, 3 এর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? আর হচ্ছে এই জিনিসগুলো, এই জিনিসগুলো এই ডিসঅর্গানাইজড স্পিচ যেটা বললাম যে এটা টোটাল ডিউরেশন হতে হবে 6 মাস। আর হচ্ছে যে এটা অন্য কোনো মেডিকেল ইলনেস দিয়ে ব্যাখ্যা করা যাবে না, অন্য কোনো সাইকিয়াট্রিক ইলনেস দিয়ে ব্যাখ্যা করা যাবে না, অন্য কোনো সাবস্টেন্স বা মেডিকেশনের কারণেও হবে না, ঠিক আছে? এবং
সিগনিফিকেন্ট ইম্পেয়ারমেন্ট থাকবে। ঠিক আছে, ডিজিটাল বলছি সিজোফ্রেনিয়া, কিন্তু দিব্যি সে অফিস করছে, কাজকর্ম করছে, স্বাভাবিক কাজকর্ম করছে, তাহলে কিন্তু আমাদেরকে আবার ভাবতে হবে। একটা পেশেন্ট যদি সিজোফ্রেনিয়া হয়, যে বললাম সাইকিক পার্ট, মানে তার স্প্লিটিং সাইকিক, তার মনের যে ধারাবাহিকতা, তার চিন্তার যে ধারাবাহিকতা, এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার কোনোভাবেই সম্ভব না তার স্বাভাবিক জীবনযাপন করা। অবশ্যই তার পরিবারে ঝামেলা হবে, তার কার্যক্ষেত্রে ঝামেলা হবে, হ্যাঁ, তার স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে। এখন যদি দেখা যেতে সুন্দর স্বাভাবিক পারিবারিক, সামাজিক, পেশাগত জীবন যাপন করছে, আবার বলছে তার এই ডিলিউশনাল হেলথ সিচুয়েশন আছে, তাহলে আমাদের কিন্তু ভাবতে হবে যে এটা সিজোফ্রেনিয়া নাও হতে পারে। সিজোফ্রেনিয়া হলে ওই তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকতে হবে, সিগনিফিকেন্ট ইম্পেয়ারমেন্ট ইন সোশ্যাল, অকুপেশনাল অর ফ্যামিলি লাইফ অর আদার ইম্পর্টেন্ট এরিয়াজ অফ লাইফ। ঠিক আছে, এবার হচ্ছে ট্রিটমেন্ট। সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট কি? সিজোফ্রেনিয়ার যে কোনো মেন্টাল ইলনেসের ট্রিটমেন্ট যদি আমরা বলি, আসলে কি সময় বেশি লেগে যাচ্ছে? যাই হোক, আমি একটু বিস্তারিতই আলোচনা করলাম, আশা করি পরবর্তীতে আমরা আরো আলোচনা করতে পারবো। যেমন ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে, আমরা যে কোনো ট্রিটমেন্টকে সহজভাবে যদি বলি, আমরা ট্রিটমেন্টটা হবে বায়ো সাইকো সোশ্যাল। ঠিক আছে, এইভাবে লিখলে বা এইভাবে বললে স্যাররা খুব খুশি হয়, শুনতে খুব সুন্দর শোনায় এবং স্যাররা খুশি। বায়ো সাইকো সোশ্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ট্রিটমেন্ট। বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে ড্রাগস, ঠিক আছে, এবং ইসিটি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এটা হচ্ছে বায়োলজিক্যাল। এন্ড ড্রাগস কি? অ্যান্টিসাইকোটিক ড্রাগস, নিচেই আছে নাম অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এখন আমরা অনেক ধরনের অ্যান্টিসাইকোটিক ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, হ্যাঁ, সেই অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর মধ্যে আমাদের ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক বা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস আছে, আবার সেকেন্ড জেনারেশন বা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস, আমি পরের প্রশ্নটা আলোচনা করব। তারপর হচ্ছে যদি ড্রাগস নন রেসপন্সিভ হয়, সব ধরনের ড্রাগস দেওয়া হয়েছে তেমন কাজ করছে না, তাহলে কিন্তু আমাদের একটা অপশন আছে ইলেকট্রোকনভালসিভ থেরাপি। ঠিক আছে, যে ইলেকট্রিক শক দেওয়ার যেটা বলে আর কি সাধারণ ভাষায়। এছাড়া হচ্ছে সাইকোলজিক্যাল থেরাপি, অর্থাৎ এই সিজোফ্রেনিয়ার পেশেন্টদের কিছু সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টও দরকার হয়, যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ রিমেডিয়েশন, ঠিক আছে, তারপরে ফ্যামিলি থেরাপি, সাপোর্টেড এমপ্লয়মেন্ট, এগুলো হচ্ছে তাদের যেমন সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল স্কিল ট্রেনিং, হ্যাঁ, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে গুরুত্ব। এরপর হচ্ছে সোশ্যাল, হ্যাঁ, সোশ্যাল থেরাপির মধ্যে কি আসবে? তাদের সোশ্যালাইজেশনটাকে বাড়ানো, সামাজিকতা বাড়ানো, সামাজিকভাবে পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটানো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সুন্দর সময় কাটানো। সাপোর্টেড এমপ্লয়মেন্টটা আমরা আসলে কিন্তু সোশ্যাল এর মধ্যে আমরা ফেলবো, যেমন সোশ্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা নিয়ে আসবো, যে তাদেরকে সাপোর্টেড এমপ্লয়মেন্ট, মানে তারা কিন্তু সে স্বাধীনভাবে অত কাজ নাও করতে পারে, তাদেরকে অন্তত একটা পর্যবেক্ষণের মধ্য দিয়ে তাদেরকে কোনো একটা কাজে কর্মে, যেখানে তারা অন্যের সহযোগিতা নিয়ে কিছু কাজ করতে পারে, তাহলে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে। পাশাপাশি আমরা আরেকটা পয়েন্টস বলি, এডিএলপি, অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামিং, এটাও আমাদের সোশ্যাল থেরাপি বা সোশ্যাল ট্রিটমেন্টের মধ্যে পড়বে। সেই অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামের মধ্যে থাকবে তাদের একটি ডেইলি লাইফের স্বাভাবিক জীবনের একটা রুটিন করে ফেলা। অ্যাক্টিভ ডেইলি লাইফ প্রোগ্রামিং অর্থাৎ তাদের সেই মধ্যে তাদের স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম উল্লেখ করা থাকবে, স্বাভাবিক খাওয়া দাওয়া কখন করবে, কি ধরনের খাবার দাবার খাবে, তারা কখন ঘুমাবে, হ্যাঁ, তাদের দৈনিক একটা স্বাভাবিক একটা ব্যালেন্সড একটা দৈনন্দিন রুটিন, এবং সেইভাবে তাদেরকে সহযোগিতা করা। অর্থাৎ বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল। যেমন সিবিটি কি? কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। ওই যে বললাম তাদের চিন্তা ভাবনার অনেক অসংলগ্নতা থাকে, তো তাদেরকে সেই যুক্তির মধ্যে নিয়ে আসাটা, তাদের কগনিশনের উপরে কাজ করাটা, এবং তাদের এর মাধ্যমে তাদের কগনিশনের যদি কিছু পরিবর্তন করা যায়, যেমন বিশেষ করে অনেক ক্রনিক ডিলিউশনের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা কিন্তু সব ধরনের সিজোফ্রেনিয়া হয় না, সম্ভব না। এবং যাদের আসলে ইন্টেলিজেন্স কম বা যাদের শিক্ষাগত যোগ্যতা কম, তাদের ক্ষেত্রে অতটা ইফেক্টিভ না, কিন্তু দেখা যাচ্ছে যাদের ইন্টেলিজেন্স ভালো, যাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটি ভালো ছিল, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো, সামাজিক অবস্থান ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিবিটির অনেক রোল আছে, অনেক ভালো করতে পারে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। অর্থাৎ তাদের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করার মাধ্যমে আচার আচরণগুলোতেও পরিবর্তন করা। তারপরে কগনিটিভ রিমেডিয়েশন, দেখা যাচ্ছে ওই যে সিজোফ্রেনিয়া যেহেতু ব্রেনের রোগ, তাদের কিন্তু অনেক স্কিল ভুলে যায়, অনেক চিন্তা, অনেক ব্যাপারগুলো ভুলে যায়, কগনিটিভ অর্থাৎ আমাদের বুদ্ধিবৃত্তিক কাজকর্ম অনেক কিছু তাদেরকে এগুলো নতুন করে শেখানো। ঠিক আছে,
তারপর ওই যে সোশ্যাল স্কিল ট্রেনিং, সামাজিকতায় বেশ ঘাটতি দেখা যায়। কিভাবে কথা বলবে, নতুন মানুষের সাথে কিভাবে পরিচিত হবে, এইসব আগে যা ছিল আবার ওগুলো ভুলে যেতে পারে। সেগুলিতে তাদেরকে ট্রেনিং করে তাদেরকে উন্নত করা। ফ্যামিলি থেরাপি। ফ্যামিলি থেরাপি মানে আমাদের সিজোফ্রেনিয়ার মধ্যে শুধু পেশেন্ট না, ওদের ফ্যামিলিকে ট্রিট করতে হবে। ফ্যামিলি যদি ভেবে থাকে এই রোগটা সম্পর্কে, ফ্যামিলিকে আইডিয়া দেওয়া, সাইকো এডুকেশন দেওয়া, এই রোগটার গতি প্রকৃতি, রোগটার ভবিষ্যৎ কি হতে পারে, এগুলো পেশেন্টের লোকদেরকে বুঝিয়ে বলা। এবং দেখা যাচ্ছে যে আমরা বলি যে সিজোফ্রেনিয়ার পেশেন্টদের ফ্যামিলি মেম্বার্স অনেক সময় দেখা যাচ্ছে এদেরকে প্রচন্ড গালমন্দ করে, সারাক্ষণ পিছনে লেগে থাকে। এই জিনিসগুলোকে কমিয়ে নিয়ে আসা, আমরা বলি হাই এক্সপ্রেসড ইমোশন, এটাকে কমিয়ে নিয়ে আসা, এই জিনিসগুলো ফ্যামিলি মেম্বারসদেরকে এবং ফ্যামিলিকেই মোটিভেট করা, তাদেরকে এমপ্লয়মেন্টে দেওয়ার জন্য বা তাদের সোশ্যালি তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, সামাজিক অনুষ্ঠানগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া, তাদের সামাজিকতা বৃদ্ধি করা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের সোশ্যাল ট্রিটমেন্টের অংশের মধ্যে পড়বে। এইভাবে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল সেগমেন্ট এইভাবে আমরা ভাগ করে ট্রিটমেন্টটা বলতে পারি। নেম সাম অ্যান্টিসাইকোটিক ড্রাগস। অ্যান্টিসাইকোটিক ড্রাগস যে বললাম, প্রথম হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এবং ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর মধ্যে আমরা কমনলি যে ড্রাগস গুলো ব্যবহার করি, নামগুলো হচ্ছে, এর মধ্যে কিছু আছে ওরাল, কিছু আছে ইনজেক্টেবল। হ্যাঁ, যেমন কিছু ড্রাগস, যেমন আমাদের কমনলি যেসব ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগস ব্যবহার করা হচ্ছে, হ্যালোপেরিডল, ক্লোরপ্রোমাজিন, ট্রাইফ্লুপেরাজিন, ফ্লুপেনথিক্সল, ফ্লুফেনাজিন, এগুলো হচ্ছে কমনলি ইউজড ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক। এর মধ্যে এই যে ট্রাইফ্লুপেরাজিন, টেলাজিন, সিজোনিল এই নামে পাওয়া যায় বাজারে, এটি কিন্তু শুধু ওরাল। আর বাকি যে ড্রাগস গুলো বললাম, হ্যালোপেরিডল, ক্লোরপ্রোমাজিন, হ্যাঁ, তার মধ্যে তারপরে হচ্ছে ফ্লুফেনাজিন এবং ফ্লুপেনথিক্সল। ফ্লুপেনথিক্সল ড্রাগসটি কিন্তু যে বহুল প্রচলিত যে জিপিদের ড্রাগ পাওয়া যায়, সেটা হচ্ছে ওই যে ফ্রেনজিট, হ্যাঁ, রেনজিট, নানা রকম নামে পাওয়া যায়। তার কম্বিনেশন কিন্তু ফ্লুপেনথিক্সল আর হচ্ছে মেলিট্রাসিন। ওই ফ্লুপেনথিক্সলটা হচ্ছে ওই অ্যান্টিসাইকোটিক প্রপার্টিজ। আগে একটা ড্রাগস খুব এই ফ্রেনজিট আসার আগে নরজিন, হ্যাঁ, সেটাও হচ্ছে নরট্রিপটাইলিন আর এই ফ্লুপেনথিক্সলের একটা কম্বিনেশন, যেটা সাধারণ যে মুড ডিস্টারবেন্স, সাধারণ মানে মন খারাপ বা সাধারণ দুশ্চিন্তা, এইসব এই ড্রাগসটা খুব ব্যবহৃত হতো, খুব বাজার ছিল। এখন যেমন ফ্রেনজিট ব্যবহৃত হয় এবং খুব ইফেক্টিভ। তো এই ফ্লুপেনথিক্সল এটা যেমন ওরালি আসছে, এবং ফ্লুপেনথিক্সল কিন্তু ইনজেক্টেবলিও পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আরেকটা বললাম কি, এছাড়া এখন এই ফ্লুপেনথিক্সলের আবার একটা আইসোমার আছে, সেটা হচ্ছে জুক্লোপেনথিক্সল। ঠিক আছে, ফ্লুপেনথিক্সল আর আরেকটা হচ্ছে জুক্লোপেনথিক্সল। এখন এর মধ্যে ওই যে ইনজেক্টেবল, তার মানে বললাম যে ট্রাইফ্লুপেরাজিন, হ্যালোপেরিডল, ক্লোরপ্রোমাজিন এগুলি সবই ওরালি পাওয়া যায়। এর মধ্যে হ্যালোপেরিডল ওরালিও পাওয়া যায়, ইনজেক্টেবলও পাওয়া যায়। ক্লোরপ্রোমাজিন ওই যে লার্গেকটিল নামে পাওয়া যায়, এটা ওরালিও পাওয়া যায়, ইনজেক্টেবলও পাওয়া যায়। আর ওই যে বললাম ফ্লুফেনাজিন, এটা হচ্ছে লং অ্যাক্টিং ইনজেকশন। হ্যাঁ, অর্থাৎ একটা ইনজেকশন দিলে এটা 2 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত কাভারেজ দেয়। এই জন্য এগুলোকে বলে লং অ্যাক্টিং ইনজেকশন। তেমনি ওই ফ্লুপেনথিক্সল ইনজেকশন, এগুলো লং অ্যাক্টিং ইনজেকশন। একটা ফ্লুপেনথিক্সল ওরালি তো যে বললাম এই ড্রাগসগুলোতে পাওয়া যায়। এছাড়া এটা ইনজেক্টেবল লং অ্যাক্টিং ইনজেকশন হিসেবে পাওয়া যায়, অর্থাৎ একটা ইনজেকশন দিলে বেশ দীর্ঘমেয়াদী কাজ করে। হ্যাঁ, তারপরে যে জুক্লোপেনথিক্সল, এটাও লং অ্যাক্টিং ইনজেকশন, একটা ইনজেকশন দিলে দীর্ঘমেয়াদে কাজ করে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। তারপরে হচ্ছে ফ্লুফেনাজিন, এটাও লং অ্যাক্টিং ইনজেকশন। ফ্লুপেনথিক্সল, জুক্লোপেনথিক্সল সব লং অ্যাক্টিং ইনজেকশন। আর ট্রাইফ্লুপেরাজিন, যেটা টেলাজিন বা সিজোলিন নামে পাওয়া যায়, এটা হচ্ছে কমপ্লিটলি একটা ওরাল মেডিকেশন, এটা কোনো ইনজেক্টেবল নাই। এই হচ্ছে লং অ্যাক্টিং এর, সরি মানে ফার্স্ট জেনারেশন বা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। আর অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের কমনলি যেগুলো আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে রিসপেরিডন, ওলানজাপিন, কুইটায়াপিন, অ্যারিপিপ্রাজল, ক্লোজাপিন, লুরাসিডন, এমিসালপ্রাইড। এই ড্রাগস গুলো বাজারে অ্যাভেলেবল আমাদের বাংলাদেশে। তার মধ্যে আমরা কমনলি ব্যবহার করি রিসপেরিডন, ও এছাড়াও আছে ইলোপেরিডন, প্যালিপেরিডন। এগুলি রিসপেরিডনের সমগোত্রীয়, মানে বইমা, মানে আমরা বলতে পারি কাজিনস। ঠিক আছে, তো যেমন এই রিসপেরিডন, ইলোপেরিডন, প্যালিপেরিডন
এই যে ইনজেকশন ট্যাবলেটস আছে এগুলো আমরা ব্যবহার করি। তারপরে ওলানজাপিন খুবই ওয়াইডলি প্রেসক্রাইবড ওরাল অ্যান্টিসাইকোটিক্স। তারপর হচ্ছে কুইটাপিন, এটিও বেশ প্রচলিত। অ্যারিপ্রাজল, অ্যারিপ্রা এইসব নামে পাওয়া যায়। এটাও অনেক আমরা ব্যবহার করে থাকি। এখন এর মধ্যে কিন্তু এই যে রিসপেরিডন, প্যালিপেরিডন, ওলানজাপিন, অ্যারিপ্রাজল এদের কিন্তু লং অ্যাক্টিং ইনজেকশন পাওয়া যায়, কিন্তু খুব দামি। বিশেষ করে প্যালিপেরিডনের লং অ্যাক্টিং একটা ইনজেকশন পাওয়া যায় যেটি 3 মাস পর্যন্ত কভারেজ দিতে পারে। তো সুতরাং আমরা কিন্তু ওয়াইডলি অত ইউজ না, কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ। কিন্তু আমরা ওয়াইডলি কিন্তু ওরাল ফর্মে এই রিসপেরিডন, ওলানজাপিন, কুইটাপিন এগুলো আমরা খুবই, অ্যারিপ্রাজল খুব ব্যবহার করে থাকি। আর রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ক্লোজাপিন। রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া অর্থাৎ রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া সহজ কথায় যে অ্যাটলিস্ট 2টা ড্রাগে যারা নন রেসপন্সিভ, ঠিক আছে? অর্থাৎ 2টা অ্যান্টিসাইকোটিকেও যদি কোনো রেসপন্স না আসে আমরা তাদেরকে, এবং সেই 2টার মধ্যে একটা যদি অ্যাটলিস্ট অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক থাকে, তাহলে আমরা সেটাকে বলি রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া, এবং সেই রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ক্লোজাপিন ব্যবহৃত হয়। এছাড়া আরেকটা ড্রাগসের নাম বললাম আমি, লুরাসিডন। এটিও বর্তমানে বাজারে আরো বেশ কিছুদিন আগেই এসছে। এটিও খুব ইফেক্টিভ অ্যান্টিসাইকোটিক, অনেক ভালো প্রপার্টিজ আছে। এছাড়া অ্যামিসালপ্রাইড, সেটিও বেশ অনেক ইফেক্টিভ একটা অ্যান্টিসাইকোটিক। বাস রিসেন্টলি এই জাস্ট 2020 সালে এটি বাজারে এসেছে, বাংলাদেশে অ্যাভেলেবল। এগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগস। আচ্ছা, সাইড ইফেক্টস অফ ড্রাগস। এখন সাইড ইফেক্টস অফ ড্রাগস এর মধ্যে খুব এটা এই জিনিসগুলো আমি কিন্তু আমার যে ইয়েতে আমি আলোচনা করেছিলাম, আমাদের আমি আমার যে ক্লাসটা ছিল অ্যান্টিসাইকোটিক্স এর উপরে, সেখানে এই জিনিসগুলো আমরা খুব ডিটেইলস আলোচনা করেছিলাম। তারপর আমি যে সংক্ষেপে আলোচনা করছি আরেকবার। সংক্ষেপে আলোচনার মধ্যে প্রথমেই আসবে সেটা হচ্ছে যে কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে এই ইপিএসসি, এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট। সেটা হচ্ছে মানে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করার কারণে। আমরা জানি যে এই আমরা যে অ্যান্টিসাইকোটিক গুলো ব্যবহার হয় এগুলো হচ্ছে ডোপামিন অ্যান্টাগনিস্ট। তো এই ডোপামিন অ্যান্টাগনিজমের জন্য কিছু সাইড ইফেক্ট হয়। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট, অ্যাকিউট ডিস্টোনিয়া, এবং সেই সিমটম গুলো কিন্তু আসলে অল্প থেকে বেশির দিকে যান। এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট গুলো কি কি? সেগুলো হচ্ছে অ্যাকিউট ডিস্টোনিয়া, অ্যাকাথিসিয়া, সিউডো পার্কিনসনিজম, এবং হচ্ছে টার্ডিভ ডিসকাইনেসিয়া। এই 4 ধরনের আমরা মূলত পেয়ে থাকি। এছাড়া কিন্তু শুধুমাত্র যে অ্যান্টিসাইকোটিক যে শুধু ডোপামিন রিসেপ্টরের উপরে কাজ করে তা কিন্তু না। তারা দেখা গেল অ্যাডনার্জিক অর্থাৎ আলফা রিসেপ্টরের উপরে কাজ করে থাকে, ওই কোলিনার্জিক রিসেপ্টরের উপরে কাজ করে, হিস্টামিন রিসেপ্টরের উপরে কাজ করে। তো এগুলো করতে গিয়ে তারা কিছু কিছু সাইড ইফেক্ট তৈরি করে, যেমন সাধারণত অ্যান্টি অ্যাড্রিনার্জিক রিসেপ্টর যেগুলো আলফা রিসেপ্টরের উপর ব্লক করার কারণে, সাধারণত আলফা 1 রিসেপ্টরকে ব্লক করার কারণে এদের কিছুটা সিমটম যেমন সিডেশন হয়, পশ্চাল হাইপোটেনশন হয়, এবং কিছুটা সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। এগুলো খুব প্রমিনেন্ট না, এবং সাধারণত এগুলো ওই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রেই প্রযোজ্য। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যেমন এগুলো হ্যালোপেরিডল বা ক্লোরপ্রোমাজিনের ক্ষেত্রে বেশ প্রযোজ্য। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যেগুলো আমরা রিসপেরিডল, ওলানজাপিন এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা অত কার্যকরী না। অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট এটাও মূলত ওই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক গুলির ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক গুলির ক্ষেত্রে তেমন একটা প্রযোজ্য না। সেগুলো কি? অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টের মধ্যে কোলিনার্জিক ট্রান্সমিশনটাকে তারা কাউন্টার করবে। তার মানে তাদের হচ্ছে ড্রাই মাউথ হয়, হ্যাঁ, কোলিনার্জিক ট্রান্সমিশনের জন্য যেসব জিনিসগুলো হয়, ব্লারিং অফ ভিশন হয়, তাদের সোয়েটিং কমে যায়, তারপরে তাদের হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টের জন্য ইউরিনারি রিটেনশন হয়, কনস্টিপেশন হয়, ঠিক আছে? এছাড়া ওই যে বললাম অ্যান্টিহিস্টামিনিক কিছু প্রপার্টিজ আছে, হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে। এই জন্য দুটো হতে পারে, সেটা সিডেশন হয় এবং হচ্ছে ওয়েট গেইন হতে পারে। এছাড়া আমরা আরেকটা জিনিস জানি যে এই এই মানে অ্যান্টিসাইকোটিকের কারণে তাদের কিন্তু প্রলেকটিন বেড়ে যায়, হাইপার প্রলেকটিনিমিয়া হয়। এই হাইপার প্রলেকটিনিমিয়ার জন্য কিন্তু এনাদার কিছু সিমটমস হয়, সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন হয়, ঠিক আছে? তারপর হচ্ছে গ্যালাক্টুরিয়া হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক
মানে নন মানে কি বলে অনেক আনম্যারিড মেয়েরাও দেখা যাচ্ছে অনেক সময় বলে থাকে যে তাদের মিল্কি সিক্রেশন হচ্ছে। ইভেন অনেক মেলদেরও কিন্তু কিছু কিছু মিল্কি সিক্রেশন হাইপারপ্রোলেকটিনিমিয়ার কেসে হতে পারে। ঠিক আছে? মোটামুটি এইগুলি হচ্ছে, এবং মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি হতে পারে মেয়েদের এই হাইপারপ্রোলেকটিনিমিয়ার জন্য। এছাড়া খুব রেয়ারলি কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, which is very rare. সুতরাং এগুলি হচ্ছে মূলত অ্যান্টিসাইকোটিকের সাইড ইফেক্টস। তবে খুব এখন হচ্ছে যে ওই যে যেহেতু বললাম যে যে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক তুলনায় এখন অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এসছে, তো খুব গ্রসলি হচ্ছে এক্সট্রাপিটারাল সাইড ইফেক্ট গুলো আসবে, এবং কিছুটা অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট গুলো আসবে যেগুলো মোর প্রমিনেন্ট। হ্যাঁ, আর হচ্ছে এই যে হাইপারপ্রোলেকটিনিমিয়া রিলেটেড যে সিমটম, আর হচ্ছে হিস্টামিন, যে ঘুম হয় বেশি, ওজন বেড়ে যাচ্ছে, এগুলো কিছুটা হতে পারে। হ্যাঁ, আর এছাড়া অবশ্য টিপিক্যাল কিছু যেগুলি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক সেকেন্ড জেনারেশন ওলানজাপিন, রিসপেরিডন বা কুইটাপিন, এদের আবার কিছুটা মেটাবলিক সিনড্রোম হতে পারে, অর্থাৎ কিছুটা হাইপার মানে ডিসলিপিডিমিয়া ডেভেলপ করতে পারে, ওয়েট গেইন হতে পারে। ঠিক আছে? এবং এই মেটাবলিক সিনড্রোম যেহেতু ডেভেলপ করবে, সুতরাং হচ্ছে এই যে বললাম, তার মানে সেন্ট্রাল অবেসিটি, হাই ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস মেলিটাস, এগুলোর রিস্ক বেড়ে যেতে পারে। আর ভেরি রেয়ারলি তাদের অ্যারিথমিয়া হতে পারে। আচ্ছা, তারপরে আসছে সাইড এফেক্টস অফ ড্রাগস, সিনারিও অফ পোস্টপার্টাম সাইকোসিস, এক্সাম্পল অফ ডিলিউশন। আচ্ছা, এই দুইটা প্রশ্ন দিয়ে শেষ হয়ে যাচ্ছে। সিনারিও অফ পোস্টপার্টাম সাইকোসিস, আসলে এই প্রশ্নটা একটু ইররিলেভেন্ট, এই জন্য বলছি যে সিজোফ্রেনিয়াতে আবার আলোচনা করছে, সিজোফ্রেনিয়া মানে পোস্টপার্টাম সাইকোসিস ডিফারেন্ট ফ্রম সিজোফ্রেনিয়া। সুতরাং আমি মনে করি যে সিজোফ্রেনিয়া হেডিং এ এটা আমরা আলোচনা করব না, এটা আমরা অন্য একটা ইয়েতে আলোচনা করব। আর এক্সাম্পল অফ ডিলিউশন, এক্সাম্পল অফ ডিলিউশন সেটাও কিন্তু আসলে পুরোপুরি সিজোফ্রেনিয়ার সাথে রিলেটেড না, অনেকটা টার্মিনোলজির সাথে মিল আছে। তো আমি এখানে একটা সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। আমি প্রথমে এই এক্সেসে একটি ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে টার্মিনোলজি নিয়ে, একদম সর্বপ্রথম মে মাসে। ওটাতে আমি খুব ডিটেইলে এই জিনিসগুলো আলোচনা করেছি। আমার মনে হয় কেউ যদি একটু জানতে চায় সেই ওই ওই ইয়েটা দেখে নিতে পারে। আশা করি এক্সেসে এটার লিঙ্ক দেওয়া থাকবে। এখন এক্সাম্পল অফ ডিলিউশন, জাস্ট উদাহরণ। ডিলিউশন দুই রকম। ডিলিউশন মানে কি? ফার্ম বিলিফ, ভ্রান্ত বিলিফ, যেটা কোনো যুক্তিতর্কের ধার ধারে না। হ্যাঁ, এবং যেটা তার তার মানে তার শিক্ষাগত যোগ্যতা, সামাজিকতা বা তার কালচার দিয়েও এক্সপ্লেন করা যায় না, সহজ যদি বাংলায় বুঝিয়ে বলি। ঠিক আছে? এটা হচ্ছে ডিলিউশন। তো ডিলিউশন দু রকমের, আমরা যদি গ্রসলি দিই, একটা হচ্ছে বিজার আর একটা হচ্ছে নন বিজার। বিজার মানে হচ্ছে এই ফার্ম বিলিফ ডিলিউশন উইথ ইমপ্রবাবল কন্টেন্ট, অর্থাৎ তার ডিলিউশন হচ্ছে যেটা আসলে বাস্তবে সম্ভব না, এরকম কোন একটা ভ্রান্ত বিশ্বাস, বাস্তবে কোনোভাবেই সম্ভব না, এরকম একটা ভ্রান্ত বিশ্বাস হচ্ছে বিজার ডিলিউশন। আর আর যেটা হচ্ছে বাস্তবে সম্ভব, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে এটা আসলে মানে আমরা তখন ডিলিউশন বলবো, কিন্তু সেটা পেশেন্টের ক্ষেত্রে ডিলিউশন, কিন্তু এটা বাস্তবে সম্ভব, এমন জিনিসটাকে আমরা বলি নন বিজার ডিলিউশন। হ্যাঁ, আমি তাহলে নন বিজারটা শুরুতে যদি আলোচনা করি, তাহলে বিজারটা আলোচনা বোঝাটা সুবিধা হবে। নন বিজার যেমন ওই যে, অর্থাৎ উইথ প্রবাবল কন্টেন্ট, অর্থাৎ যেটা ডিলিউশন উইথ প্রবাবল, অর্থাৎ যেটা যদিও ডিলিউশন বলছি, অর্থাৎ পেশেন্টের ক্ষেত্রে ভ্রান্ত, কিন্তু এটা কিন্তু বাস্তবে যে অসম্ভব তা না। যেমন ডিলিউশন অফ পারসিকিউশন, একজন লোক ভাবছে যে তাকে কেউ কেউ ক্ষতি করার চেষ্টা করছে, তাকে মেরে ফেলার চেষ্টা করছে। অর্থাৎ একটা ছেলে ভাত খাচ্ছে না, তার মা ভাত দিয়েছে, ভাত খাচ্ছে না, কারণ তার ধারণা হয়েছে মা তাকে ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, এই জন্য সে ভাত খাচ্ছে না। এক পর্যায়ে শুনতে পেলাম শুধু মা না, বাবা, পরিবার সবাই তাকে মেরে ফেলতে চায়। হ্যাঁ, এখন আমরা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ডিলিউশন, যে কারণ হচ্ছে যে এই বিশ্বাসের পিছনে পেশেন্টের কোনো কারণ নাই, মা বাবার তার প্রতি আসলে কোনো হস্টেল অলনে সাডেন ডেভেলপ করেছে, এবং দেখা গেল যে তার অতীতেও এরকম কোনো ইয়া নাই। এবং আসলে আমাদেরকে তো দেখতে হবে যে কেন মা বাবা তার সন্তানকে মেরে ফেলতে চায়, তার একটা তো যুক্তি থাকা লাগবে। এরকম কিছুই নাই। হ্যাঁ, এবং তাকে যতই তথ্য প্রমাণ দিয়ে বোঝানো হোক না কেন, সে এটা এগুলো বিশ্বাস করতে রাজি না, সে খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে এই জন্য পেশেন্টকে বলছি ডিলিউশন, কারণ এইটা হঠাৎ করে উদ্ভূত হয়েছে, যেটা তাকে দিয়ে কোনো, সে এটার কোনো ব্যাখ্যাও নাই কেন তার মা বাবা তাকে মেরে ফেলবে। হ্যাঁ, আবার তাকে যতই যুক্তি বিশ্লেষণ দেয় যে অন্যজন খেয়ে দেখাচ্ছে যে খাও, দেখো এই যে ভালো খাবার,
হ্যাঁ, বিস্ফোরণ হলে অন্য কেউ মরে যেত, তুমি খাও, সেও তাও খাবে না। হ্যাঁ, কেন বাবা তা মেরে ফেলবে তারও কোনো ব্যাখ্যা নাই। অর্থাৎ এই জন্য আমরা তখন এটাকে বলবো যে এটা ডিলিউশন। কিন্তু এটা তো প্রবাবল, বাস্তবে কি এরকম উদাহরণ পৃথিবীতে নাই যে বাবা মা সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলেছে? তো হতে পারে, সম্ভব তো। এই পেশেন্টের ক্ষেত্রে অসম্ভব, এই জন্য আমরা বলছি ডিলিউশন। কিন্তু এই জিনিসটা তো বাস্তবে সম্ভব। এই জন্য এগুলোকে বলে নন বিজার ডিলিউশন। যেমন এই যে এটি বললাম ডিলিউশন অফ পারসেপশন, ডিলিউশন অফ রেফারেন্স। একজন মানুষ ভাবছে যে আমাকে সবাই তাকে নিয়ে আলোচনা করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষজন তাকে চিনে না, তারাও তাকে নিয়ে আলোচনা করছে, রেডিও টিভিতে তাকে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে, হ্যাঁ, সংবাদপত্রে তাকে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। এখন এটা তো সম্ভব। আমি যদি কোনো একটা অপকর্ম করি, রাস্তা দিয়ে গেলে তো মানুষজন আমাকে ওই দূরের থেকেই মানুষজন আমাকে নিয়ে একটু গুজুর গুজুর ফুসফুস তো করতেই পারে, আমাকে নিয়ে কানাঘুষা করতে পারে। তো এটা কিন্তু একদম অসম্ভব না। কিন্তু পেশেন্টের ক্ষেত্রে যখন একটা পেশেন্ট ভাবে যে সে সব খায় তাকেই কেবল দেখাচ্ছে, হ্যাঁ, এরকম ক্ষেত্রে এটা হতে পারে। যেমন ডিলিউশন অফ গিল্ট, একজন মানুষের প্রচন্ড অপরাধ প্রবণতা, হ্যাঁ, মানে সরি অনুশোচনা, মনে হচ্ছে যে সে আসলেই খুব খারাপ কাজ করেছে। হ্যাঁ, তারপরে যেমন নিহিলিস্টিক ডিলিউশন, যে একদম দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে, তার আর ভবিষ্যৎ নাই, সে আসলেই মানুষটা একদম মৃত মানুষ হয়ে গেছে, তার আর সামনে কোনো ভবিষ্যৎ নাই, তার আর দুনিয়া আর কিচ্ছু হবে না তাকে দিয়ে, এই ধরনের যে নিহিলিজম এগুলো। তারপর যেমন আমরা বলি হাইপোকন্ড্রিয়াল ডিলিউশন, যে ভাবছে যে আমার মধ্যে ক্যান্সার হয়ে আমার ক্যান্সারই হয়ে গেছে, হ্যাঁ, আমার এটার সমস্যা, পেটে ব্যথা, এটা কেন ক্যান্সার জন্য হচ্ছে, মানুষই তো ক্যান্সার হয়, এটা তো সম্ভব। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে এই যে ডিলিউশন অফ রেফারেন্স, ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ গিল্ট, নিহিলিস্টিক ডিলিউশন, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বললাম যে আহ, আহ, কি বললাম হাইপোকন্ড্রিয়াকাল ডিলিউশন। তারপর যেমন থাকে ডিলিউশন অফ ইনফিডিলিটি, যেমন কেউ ভাবছে, হাজবেন্ড ভাবছে তার ওয়াইফের অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক, যদি ওটার কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, তখন আমরা বলতেছি ডিলিউশন অফ ইনফিডিলিটি। কিন্তু বাস্তবে তো এটা হতেও পারে, তাই না? পরকীয়া কি করছে না সমাজে? পরকীয়া তো হচ্ছে, এটা সম্ভব। তারপরে আমরা আরেকটা জিনিস হচ্ছে ডিলিউশন অফ সেক্স বা ডিলিউশন অফ লাভ বা অ্যামোরাস ডিলিউশন। অর্থাৎ একজন মানুষ ভাবছে যে তার একজন প্রেমিক বা প্রেমিকা আছে, বাস্তবে যদি এর কোনো অস্তিত্ব নাই, সে প্রমাণও করতে পারে না, সে শুধু, এবং সাধারণত দেখা যাচ্ছে যে এই প্রেমিক প্রেমিকা অনেক সম্ভ্রান্ত, অনেক উচ্চবংশীয়, অনেক পাওয়ারফুল। কিন্তু যেমন কেউ একজন, একটা মেয়ে হয়তো ভাবছে যে শাহরুখ খান তার প্রেমিক, সেই জন্য সে হেন কিছু নাই, সমস্ত কিছু শাহরুখ খান কেন্দ্রিক। কিন্তু শাহরুখ খান কেন এই মেয়ের প্রেমে পড়বে? কোথায় শাহরুখ খান? মুম্বাইতে আছে আর সে আছে ঢাকায় বা চিটং এ বা কোনো শহরে। কিভাবে শাহরুখ খানের সাথে যোগাযোগ হচ্ছে? কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো ব্যাখ্যা নাই। কিন্তু সে বিশ্বাস করে যে শাহরুখ খান হচ্ছে তার প্রেমিক। ঠিক আছে, তার ধারণা যে শাহরুখ খান তাকে বিভিন্ন ভাবে সাংকেতিক ভাবে মেসেজ পাঠায়। হ্যাঁ, শাহরুখ খান সামনে আসে না, লোক লজ্জার ভয়, কিন্তু শাহরুখ খান তার প্রেমিক। একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু বাস্তবে তো হতে পারে, শাহরুখ খান তো বাংলাদেশে একটা মেয়ের প্রেমে পড়তেই পারে, তাই না? কিন্তু স্পেসিফিক এই ঘটনার ক্ষেত্রে আমরা বলছি ডিলিউশন, কিন্তু এটা কিন্তু বাস্তবে অসম্ভব না। এই যে ব্যাপারগুলো, যে ডিলিউশন গুলো নাম বললাম, এগুলো হচ্ছে নন বিজার ডিলিউশন বা ডিলিউশন উইথ প্রবাবল কন্টেন্ট। এখন এমন কিছু ডিলিউশন আছে যেটাকে আমরা বলি বিজার ডিলিউশন বা ডিলিউশন অফ ইমপ্রবাবল কন্টেন্ট, অর্থাৎ যেটা আসলে কোনো ক্রমেই সম্ভব না। এর মধ্যে একটা হচ্ছে ডিলিউশন অফ কন্ট্রোল। যেমন একটা মানুষ ভাবছে যে তার চিন্তা ভাবনা, কাজকর্ম, আবেগ, অনুভূতি সমস্ত কিছু বাইরের থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। যেমন পাপেট শোতে পাপেটকে মানুষ নাচায়, পাপেটের নিজের নড়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু একটা মানুষ ভাবছে যে তার সমস্ত কিছু বাইরের থেকে কেউ নিয়ন্ত্রণ করছে। এখন আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের সমস্ত কিছুই আল্লাহ কর্তৃক নির্ধারিত। কিন্তু এইটা না, সে ভাবছে যে না, আল্লাহ না, অন্য কোনো সুপার ন্যাচারাল, অন্য কিছু, অন্য কোনো একটা হিউম্যান বিং অথবা অন্য কোনো ক্রিয়েচার বা অন্য কোনো আননোন সোর্স থেকে তাকে এইভাবে, যে তার সে যা মুখ দিয়ে বলছে, যা কাজ করছে, সব অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, আদার দেন আল্লাহ। ঠিক আছে, সেইটা কি সম্ভব? সেটা তো কোনোভাবেই সম্ভব না। তো এই জন্য এই ডিলিউশন অফ কন্ট্রোল হচ্ছে একটা ডিলিউশন এবং বিজার ডিলিউশন। আরেকটা আছে আমরা বলি প্যাসিভিটি ফেনোমেনা। হ্যাঁ, অর্থাৎ থট ইনসার্শন, থট উইথড্রল, থট ব্রডকাস্টিং। যেমন এই ধরনের কারো কারো চিন্তা থাকে যে তার মাথার চিন্তাগুলো এখান থেকে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? বা তার মাথায় যে চিন্তাগুলো আছে এগুলো তার নিজের চিন্তা না, বাইরের থেকে কেউ তার মধ্যে এই চিন্তাগুলো ঢুকিয়ে দিয়েছে, এটাও কিন্তু সম্ভব না। অর্থাৎ থট ইনসার্শন। আরেকটা হচ্ছে থট ব্রডকাস্টিং। সে ভাবে যে সে কাউকে কিচ্ছু বলে নাই,
তারপরেও তার মনের কথাগুলো সবাই কিভাবে যেন জেনে যাচ্ছে। আমরা যখন বুঝি কিভাবে সম্ভব সেটা জানি না, কিন্তু সে বিশ্বাস করছে যে তার চিন্তা ভাবনা কাউকে না বললেই সবাই জেনে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো সম্ভব না, এই অসম্ভব বা ইমপ্রবাবল, এই জিনিসগুলো যে ডিলিউশন সেটাকে আমরা বলি বিজার ডিলিউশন। আজকে মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হতে পারে। মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এক্সিসকে জানাবেন, এক্সিসের মাধ্যমে আমি সেগুলো জেনে যাব, বা আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে জানাতে পারেন। আজকে শেষ করছি, ধন্যবাদ।